সতীশ সরকার। ঘটনাটির সময়কাল আজ থেকে প্রায় 40 বছর আগের, 1980 সালের দিকে। অবশ্য যে দুটি ঘটনাই সন্তু ঘোষ আমাকে দিয়েছে, এই দুটি ঘটনার সময়কাল প্রায় কাছাকাছি। তো সতীশ সরকার উনি পেশায় ছিলেন একজন জেলে। উনি দিনের বেলা টুকটাক অন্য কাজ করতেন, আর রাতের বেলায় স্পেশালি গভীর রাত, যখন রাত 12টার পরে উনি, ওনার বাড়ির কাছে নদী ছিল, ওই নদীতে উনি মাছ ধরতে চলে যেতেন। ওনার নৌকা ছিল না, উনি ঝাঁকি জাল বা আমরা স্থানীয় ভাষায় যেটাকে মানে খেও জাল, সঠিক শব্দ হচ্ছে ঝাঁকি জাল, তো ওই খেও জাল বা ঝাঁকি জাল দিয়ে উনি মাছ ধরতেন। তো উনি এক রাত্রে যখন মাছ ধরার জন্য যাবেন প্রতি রাতের মতো, তো উনি যখন বের হবেন সবকিছু রেডি করেছেন, ওনার যে সমস্ত সরঞ্জামাদি, জাল, তারপরে ঝুড়ি, এই জিনিসগুলো। তো ওই সময় ছিল বর্ষাকাল। হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়, সাথে ঝড়ও শুরু হয়। তো থামছেই না। উনি চিন্তা করলেন যে এখন যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এটা তো আসলে থামার কোনো লক্ষণ দেখি না, থাক আজকে রাত্রে আর মাছ ধরা সম্ভব হবে না মনে হচ্ছে, আজকে রাত্রে আর যাবো না। এই চিন্তা করে উনি আবার শুয়ে পড়েন। তো উনি যখন শুয়ে পড়েছেন, বাইরের ঝড় বৃষ্টির কারণে ওনার ঘুম সহজে আসছিল না। উনি দেখলেন যে ঘন্টাখানেক পরে বৃষ্টি কমে এসেছে আর ঝড়ও থেমে গেছে, কিন্তু তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এমত অবস্থায় সতীশ সরকার উনি চিন্তা করলেন যে এই ঝিরঝির বা গুড়ি গুড়ি বৃষ্টিতে নদীতে মাছ ভালো পাওয়া যায়, মানে খেও জাল যখন দেয়া হয় তখন ভালো মাছ পাওয়া যায়। চিন্তা করেন এখনই মাছ ধরার উপযুক্ত সময়, তো ঘন্টাখানিক চলে গেছে, তাতে কোনো সমস্যা নেই, এখন আবার বের হই। এই চিন্তা করে উনি হালকা বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বের হয়ে যান। উনি তখন ঘড়িতে দেখতে পান রাত প্রায় 2টো বাজে। উনি চিন্তা করলেন যে ভোর হতে তো আর খুব বেশি দেরি নাই, হয়তো সর্বোচ্চ ঘন্টা 3 উনি মাছ ধরতে পারবেন। তারপরে উনি বের হলেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাকে সন্তু ঘোষ যেভাবে বলেছে সেটি হচ্ছে যে এই সতীশ সরকার উনি পেশায় জেলে এবং দিনের বেলা অন্যান্য কাজ করলেও উনি আর একটা কাজ জানতেন, সেটা হলো ঝাড়ফুঁক। গ্রামের বেশ কিছু মানুষ ওনার কাছে ছোটখাটো বিভিন্ন সমস্যা নিয়ে আসতেন, উনি ঝাড়ফুঁক করতেন। উনি ওনার সাধ্যমতো চেষ্টা করতেন তাদেরকে সহযোগিতা করার জন্য। তো উনি সাধারণত যখন বাড়ি থেকে বের হতেন রাতের বেলা, তখন উনি নিজের শরীরকে ঝাড়ফুঁক দিয়ে বন্ধ করে নিতেন, কারণ উনি এটা জানতেন। আর যারা রাতের বেলা মাছ ধরে তারা সবাই জানে যে মাছ রাতের বেলা ধরতে গেলে টুকটাক বিভিন্ন সমস্যা কিন্তু হয়, প্যারানরমাল সমস্যা, কেউ এসে মাছ চায়, এইরকম কিন্তু অসংখ্য ঘটনা আমরা এর আগেও শুনেছি বা আমরা বিভিন্ন সময় বলেছি। আর এটা হওয়ার হামেশা আসলে ঘটে, এটা উনি জানতেন। এই জন্য বাড়ি থেকে যখনই বের হতেন তখন ওই শরীর বন্ধ করে বের হওয়ার চেষ্টা করতেন আর কি। তো প্রতিদিনের মতো তিনি সেভাবেই বের হয়ে যান, উনি নদীতে চলে যান, বাড়ির কাছেই নদী ছিল। তো উনি যখন জাল ফেলা শুরু করেছেন, উনি দেখতে পান যে ওনার ওই ঝাঁকি জালে বেশ চিংড়ি মাছ ধরা পড়ছে। তো উনি যখন একটা জায়গায় জাল ফেলেন, ওখান থেকে যখন কিছু চিংড়ি মাছ পান, একই জায়গায় আবার জাল ফেললে সেখানে পান না, সেখান থেকে আরেকটু সাইডে সরে গেলে সেখানে উনি জাল ফেলে সেখানে চিংড়ি মাছ পান। তো এইভাবে উনি একবার জাল ফেলেন, সেখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে আবার জাল ফেলেন, সেখান থেকে এগিয়ে গিয়ে আরেকবার জাল ফেলেন। এইভাবে উনি প্রচুর চিংড়ি মাছ উনি পেয়ে যান আর কি। তো এভাবে উনি মাছ ধরতে ধরতে এমন সাইড দিয়ে মাছ ধরতে ধরতে চলে যাচ্ছিলেন, সেই দিক দিয়ে সাধারণত নদীর ওই সাইডটা দিয়ে আসলে সাধারণত খুব কম লোকই মানে জাল ফেলে আর বা মাছ ধরতে যায় রাতের বেলা। তো উনি ওই সাইড দিয়ে চলে যাচ্ছেন, যেহেতু মাছ উনি বেশি পাচ্ছেন, স্বাভাবিকভাবেই যাওয়াটাই স্বাভাবিক। তো হঠাৎ যেটা হয় সেটা হচ্ছে উনি যখন জাল ফেলেছেন, ওনার জাল মনে হচ্ছে নিচে ভারী কোনো কিছুতে আটকে গেছে। উনি কিছুতেই জাল টেনে তুলতে পারছেন। উনি চিন্তা করলেন যে বেশি টানাটানি করলে তো জাল ছিঁড়ে যাবে। এই জন্য যেটি করেন সেটি হচ্ছে উনি নদীতে নেমে পড়েন, নেমে পড়ে ডুব দিয়ে জাল ছাড়ানোর চেষ্টা করেন। উনি যখন ডুব দিয়ে উনি জাল ছাড়ানোর জন্য নিচে নেমেছেন, পানির নিচে, তো উনি দেখার চেষ্টা করছিলেন বা বোঝার চেষ্টা করছেন, কারণ রাতের মানে উপরে সূর্য থাকলে না হয় দিনের বেলা কিছুটা টের পাওয়া যায়, কারণ পানির নিচেও তো একটু আলো যায়, আর রাতের বেলা তো কোনো আলো নেই।
তো উনি হাতে বোঝার চেষ্টা করছিলেন যে আসলে কিসের সাথে ওনার জালটা বেঁধে গেছে। তো উনি যখন হাতড়ানো শুরু করেছেন, হঠাৎ একটা জায়গায় ওনার হাত পড়ে যায়। তো উনি ফিল করেন খুব ভারী কোনো কিছুর সাথে জালটা আটকে গেছে, এবং যেটার সাথে আটকে গেছে সেই জিনিসটা বেশ শক্ত না, মানে নরম নরম কিছু একটা এরকম মনে হচ্ছে। তারপরে উনি ওনার দম কিন্তু ভালোই ছিল। যারা সাধারণত যারা জেলে বা এই মানে যারা ভালো সাঁতার জানে, এদের কিন্তু পানির নিচে বেশ স্বাভাবিক আমরা যারা আছি তাদের থেকেও বেশ কিছু সময় তারা কিন্তু ডুব দিয়ে থাকতে পারেন। এই জন্য একটু সময় উনি বেশি সময় নিয়ে উনি জালটা ছাড়াতে সক্ষম হন, এবং উনি আবার উঠে পড়েন, উপরে উঠে পড়েন। উঠে পড়ে জালটা তখন টেনে তোলেন। টেনে তোলার পরে উনি জাল যখন ছাড়াচ্ছিলেন, বেশ কিছু ময়লা আবর্জনা জালের সাথে ছোট ছোট ডালপালাও লেগে গিয়েছিল। উনি যখন সেগুলো পরিষ্কার করছিলেন, হঠাৎ উনি একটা শব্দ শুনতে পান। মনে হচ্ছে নিচে ভুস করে পানির নিচ থেকে কিছু একটা ভেসে উঠেছে। উনি সামনে তাকিয়ে, চাঁদের আলো তখন বেশি ছিল না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিল, ঘুটঘুটে অন্ধকার একদম ছিল না, কিন্তু তারপরও কিছুটা আলো ছিল। তখন কিন্তু বৃষ্টি মানে কখনো গুড়ি গুড়ি হচ্ছিল, কখনো থেমে যাচ্ছিল। মেঘের আলো, মানে মেঘের ভিতর থেকে কখনো কখনো চাঁদ বের হয়ে আসছিল। তো ওই সময় মাঝে মাঝে কিছু আলো এবং বিদ্যুৎ যে চমকাচ্ছিল মাঝে মাঝে অন্য সাইডগুলোতে, সেই আলোতেও উনি একটি ভয়ানক জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে ঠিক যেই জায়গাটাতে ওনার জাল আটকে গিয়েছিল সেইখানে একটি লাশ ভেসে উঠেছে, এবং উনি খুব বেশি দূরে ছিলেন না সেই লাশ থেকে, এবং স্পষ্টভাবে দেখতে পান ওই লাশটি একজন মহিলার লাশ। উনি এটিও দেখেন যে মনে হচ্ছে মানে এটি সদ্য মারা গেছে এমন কোনো একজন মানুষের। যেহেতু উনি রাতে মাছ ধরতেন এবং দুষ্টু জিনের মায়াজাল সম্পর্কে ওনার টুকটাক ধারণা ছিল, উনি বুঝতে পারেন যে এটি কোনো স্বাভাবিক লাশ নয়, কারণ সদ্য মারা যাওয়া কোনো লাশ এভাবে ভেসে ওঠার কথা নয়। নিশ্চয়ই এটি প্যারানরমাল কিছু, কারণ লাশ যদি ফুলে যেত তাহলে ভেসে উঠতো, কিন্তু এই লাশটা কেন ভেসে উঠেছে? নিশ্চয়ই তাকে এখানে ক্ষতি করার চেষ্টা করছে। এই জন্য উনি সেখান থেকে দ্রুত অন্যদিকে যাত্রা শুরু করেন। উনি আর পেছন ফিরে তাকানো নাই। ওনার ধারণাটা আসলে অমূলক ছিল না, ধারণাটা আসলে সত্যিই ছিল। তো উনি আর একদিকে চলে যান। ওই নদীর আর একটা সাইডে ছোট একটা খালের মতো আছে, এবং ওই খালের সাইডে অসংখ্য কেওড়া গাছ রয়েছে। ওই কেওড়া গাছের মধ্যে কি হয়, ওই নদীতে যখন জোয়ার আসে তখন ওই জোয়ারের পানিগুলো ওই যখন ওই কেওড়া গাছের শিকড়ের মধ্যে ঢুকে যায়, কারণ আমরা তো জানি যে কেওড়া গাছ কিন্তু বেশ লম্বা লম্বা শিকড় থাকে এবং শিকড়ের মধ্যে ফাঁপা থাকে। যারা সেন্ট মার্টিন গিয়েছেন বা অন্য সাইডে বিভিন্ন জায়গায় কেওড়া গাছ রয়েছে, তারা কেওড়া গাছের শিকড় সম্পর্কে টুকটাক ধারণা আছে। তো কেওড়া গাছের মধ্যে কি হয়, অসংখ্য মাছ ঢুকে থাকে। তখন ওই মাছগুলো তো আসলে জাল দিয়ে ধরা যায় না, হাতড়ে হাতড়ে ধরতে হয়। উনি অবশ্য চিন্তা করেছেন যে মাছ তো এবার অনেক পেয়েছি, তো এখন আর মাছ ধরবো না, এখন কাঁকড়া ধরবো। তো কাঁকড়া তো সাধারণত কামড় দিতে পারে। কাঁকড়ার সামনে দেখবেন যে মানে দুটো মানে হাতের মতো আছে, সেগুলো দিয়ে অনেক সময় চাপ দিয়ে ধরে। মানে আমরা যে অনেক সময় আমরা প্লাস দিয়ে অনেক সময় তারটার কাটি, ওরকম প্লাসের মতো আছে না কাঁকড়ার মাথার উপরে দুইটা, ওটা দিয়ে অনেক সময় তারা কামড় দেয়। এই জন্য কাঁকড়া ধরার সময় হাতে গামছা বা নরম কিছু পেঁচিয়ে নিতে হয়, যাতে করে কামড় দিলেও হাতে কোনো আঘাত না লাগে। উনি হাতের সাথে গামছা মানে পেঁচানোর পরে কাঁকড়া ধরা শুরু করেন। অবশ্য তার আগে যে কাজটি করেছেন, ওনার জাল এবং যে ঝুড়ির মধ্যে মাছ রেখেছেন সেটা একটু দূরে উনি রেখে দেন। রেখে দিয়ে উনি ওই কেওড়া গাছের শেকড়ের মধ্যে দিয়ে কাঁকড়া ধরা শুরু করেন। তো কাঁকড়া ধরছেন, বেশ কিছু কাঁকড়া পাচ্ছেন। কাঁকড়া ধরার জন্য আবার আরেকটা ছোট ঝুড়ি ছিল ওনার, তার মধ্যে কাঁকড়াগুলো রাখছিলেন। তো উনি কাঁকড়া বেশ খানিকক্ষণ ধরার পরে চিন্তা করলেন যে কি অবস্থা, আমার জাল টাল পিছনে আছে, কি অবস্থা। তাকিয়ে উনি একটা অদ্ভুত জিনিস দেখতে পান। উনি দেখেন ওনার যে মাছের ঝুড়ি এবং জাল যেখানে রাখা আছে, ওই মাছের ঝুড়ির পাশে কোনো একজন মানুষ বসে আছে। দূর থেকে খুব বেশি বোঝা যাচ্ছিল না, কারণ তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তখন কিন্তু চাঁদের আলো নাই, জাস্ট খালি বিজলি চমকাচ্ছিল, ওই আলোতে কিছুটা বোঝা যাচ্ছিল। উনি দেখতে পান একজন মানুষ। তো উনি চিন্তা করেন
যে কি ব্যাপার, অন্যদিন তো রাতের বেলা আমার মতো আরো অনেক জেলে মাছ ধরতে আসে জাল নিয়ে, কেউ নৌকা নিয়েও আসে যাদের নৌকা আছে, তো আজকে তো আসলে সারা পথে কাউকে দেখি নাই। উনি আবার এটা চিন্তা করেন যে যারা মাছ ধরতে আসে অনেক সময় কে কতটুকু মাছ পেয়েছে, এই জেলেরা নিজেরা নিজেদের ওই অন্যের ঝুড়ির দিকে তাকায়, দেখে যে কে কতটুকু মাছ পেলো। উনি চিন্তা করেন যে এমন কেউ আমার ঝুড়ির এখানে এসে দেখছে কিনা, কিন্তু দেখলে তো এভাবে বসে থাকার কথা না, দেখে চলে যাওয়ার কথা বা আমাকে ডাক দেওয়ার কথা যে কি কতটুকু মাছ পেলি, এভাবে বলার কথা, কিন্তু কোনো কিছু না বলে এরকম বসে আছে। হঠাৎ ওনার মনে পড়ে যে আচ্ছা, একটু আগে একটা মহিলার লাশ দেখেছিলাম। কেন যেন এই মানে মানুষটাকে তো পুরুষ মানুষ বলে মনে হচ্ছে না, যতটুকু বিদ্যুতের আলোতে বা অন্যভাবে বোঝা যাচ্ছে। তখন ওনার শির দ্বারা নেমে একটা ভয়ের শিহরণ নেমে যায়। উনি চিন্তা করেন যা কাছে গিয়ে দেখি এটা কে আসলে। তো উনি সাহস সঞ্চয় করে কাছে যান। কাছাকাছি গিয়ে উনি যা দেখতে পান এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন। উনি দেখতে পান এটি সেই মহিলা যে মহিলার লাশ একটু আগে ভেসে উঠেছিল। মহিলাটি তার দিকে তাকিয়ে থাকে এবং সে বলে ওঠে, কিরে, আজকে তো আমার কারণে অনেকগুলো মাছ পেলি, আমাকে কিছু মাছ দিয়ে যা, আমাকে মাছ দিবি না? যেহেতু উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন, উনি এটাও জানতেন যদি কোনো দুষ্টু জিনকে মাছ ধরার সময় একবার মাছ দেয়া শুরু হয়, ও প্রতিদিন এসে ডিস্টার্ব করবে এবং মাছ চাইবে, এই জন্য কোনো মাছ দেয়া যাবে না। উনি যে কাজটি করেন, মানে এটা দেখার সাথে সাথে আবার ওনার জানা যেই মন্ত্র আছে সেগুলো পড়ে শরীরটাকে বন্ধ করে ফেলেন এবং তারপরে বলেন যে না, আমি তোকে কোনো মাছ দেব না। যখন বলে মাছ দেব না, তখন ওই মহিলার অবয়বটি ভয়ানক চেহারা ধারণ করে, যেটি দেখে উনি আসলে ভয় পেয়ে যান। উনি চিন্তা করেন যে আসলে আমাকে সাহস ধরে রাখতে হবে, ভয় পেলে চলবে না। উনি ওইখান থেকে সরে আসেন, চিন্তা করেন যে এর সাথে কথা বলতে গেলে আমার ক্ষতি করার চেষ্টা করবে, আর আমি ভয় পাচ্ছি যদি এ বুঝতে পারে তাহলে সত্যি আমাকে পানির মধ্যে চুবিয়ে মারবে আজকে রাত্রে। এখানে লিসেনের একটা বিষয় বলে রাখা ভালো, যে যদি কোনো জিনিস দেখে ভয় পাওয়া যায়, দ্রুত যেই দোয়া কালামগুলো আমরা জানি সেগুলো পরে শরীর বন্ধ করে দিতে হবে এবং চেষ্টা রাখতে হবে সাহসটা ধরে রাখার। আমরা যদি বেশি ভয় পাই তাহলে ওরা কিন্তু আরো বেশি ক্ষতি করার চেষ্টা করে। তো যাই হোক, উনি কি করেন, উনি পেছন দিকে ঘুরে আবার ওই কাঁকড়া ধরার জন্য আসতে থাকেন। তো হঠাৎ পেছন থেকে গড় 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 শব্দ উনি পান। উনি চিন্তা করেন কি ব্যাপার, হঠাৎ এরকম গড় গড় শব্দ। উনি আবার পেছন ফিরে তাকান। উনি যখন পেছন ফিরে তাকান তখন দেখেন এখানে আর কোনো মহিলা নেই, কিন্তু ওইখানে বড় আকৃতির একটা কালো বিড়াল ওনার মাছের ঝুড়ির ওইখানে ঘুরঘুর করছে। উনি বুঝতে পারেন যে এটিও কোনো স্বাভাবিক বিড়াল নয়, এটিও প্যারানরমাল কিছু। তো উনি সেদিকেও পাত্তা না দিয়ে আবার চলে আসতে থাকেন। উনি বুঝতে পারেন যে ওরা মাছের সহজে কোনো ক্ষতি করতে পারবে না। আর মাছেরও কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ওনার ধারণাটা আসলে ভুল ছিল। পেছন থেকে ভয়ানক একটি আওয়াজে ওই মহিলাটি আবারও বলে ওঠে, মাছ দিবি না, তবে জানটা দিয়ে যা। তখন উনি সত্যি ভয় পান। উনি বুঝতে পারেন যে আজকে ওনার একটা ক্ষতি হবেই। তখন উনি এই জাল এবং মাছ ফেলে জীবন বাঁচানোর জন্য দৌড়ানোর চেষ্টা করেন। শরীরের সর্বশক্তি দিয়ে উনি দৌড়ানোর চেষ্টা করলেও উনি পায়ে তেমন কোনো জোর পাচ্ছিলেন না। তারপরেও উনি আগাচ্ছিলেন, কিন্তু মনে হচ্ছিল ওনার শরীর অনেক ভার হয়ে গেছে, উনি কোনো মতে আগাতে পারছিলেন না। উনি ওনার ধর্মের যে মন্ত্রগুলো জানতেন সেগুলো পড়ার চেষ্টা করছিলেন, এগুলো পড়তে পড়তে উনি চলে যাচ্ছিলেন, মানে এগিয়ে যাচ্ছিলেন। তো সাধারণত দেখা যাচ্ছে যে নদীর পাড়ে কিন্তু মানে যে সমস্ত কিছু কিছু জায়গায় শ্মশান থাকে, তো এমনই একটি শ্মশান ছিল নদীর কাছেই। তো উনি যেদিকে দৌড়াচ্ছিলেন ওদিকে শ্মশান ছিল। তো উনি শ্মশানের কাছে গিয়েই মোটামুটি শ্মশানের উপরেই সেন্সলেস হয়ে পড়ে যান। কতক্ষণ উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন তা উনি বলতে পারেন না,
তবে ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন যে ভোরের আলো কেবল ফুটছে। উনি ওনার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করেন এবং উনি যখন উঠে বসেন উনি দেখেন ওনার বুকে এবং পেটে ভয়ানক ভাবে গভীরভাবে আঁচড়ের দাগ রয়েছে। ওনাকে কেউ আসলে খুঁজে পায়নি, কারণ ওই রাত্রে তো আসলে তেমন কেউ মাছ ধরতে আসেইনি, বৃষ্টি টিষ্টি বিভিন্ন কারণে, যার কারণে ওনাকে আসলে কেউ উদ্ধার করেনি। শ্মশানের দিকে তখনও কেউ আসেনি, যার কারণে উনি ওইভাবেই সেন্সলেস হয়ে পড়েছিলেন। তো উনি ওনার শরীরের সমস্ত শরীরে খুব ব্যথা ছিল। তারপর উনি চিন্তা করেন ওনার যে সম্বল মাছ ধরার, সেটা জাল এবং যে ঝুড়ি, সেটাতে উদ্ধার করতে হবে। উনি আবার সেদিকে যান, গিয়ে দেখেন ওনার জাল ওভাবেই পড়ে আছে, কিন্তু ওনার ঝুড়ি আছে কিন্তু মাছ নেই। তো যাই হোক, উনি ওনার ঝুড়ি এবং জাল নিয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে বাড়িতে সব ঘটনা বলেন। উনি যেহেতু মানে খুব শারীরিকভাবে আঘাত পেয়েছিলেন, যার কারণে ওনার স্ত্রী তাকে সেবা শুশ্রূষা করেন এবং খুব জ্বর আসে ওনার। স্বাভাবিক, ভয় পেলে জ্বর আসতেই পারে। তো তারপরে ওনার স্ত্রী ওনাকে এক ওঝার কাছে নিয়ে যান। তখন ওঝা সব ঘটনা শোনে এবং বলে যে তুই খুব বড় বাঁচা বেঁচে গেছিস। তার কারণ হচ্ছে যে তুই যেই জায়গাটাতে মাছ ধরতে ধরতে চলে গিয়েছিলি, বহু বছর আগে ওইখানে একটা মহিলার লাশ পাওয়া গিয়েছিল, যার অপমৃত্যু হয়েছিল। এরপর থেকে সাধারণত ঝড়ের রাত্রে যদি কেউ মাছ ধরতে যায় এবং কেউ যদি না থাকে, একা একা থাকে, তখন ওই মহিলার সুরত ধরে একটা দুষ্টু জিন, সে মানুষকে ধোঁকা দিয়ে এবং মাছ ধরার লোভে ফেলে আস্তে আস্তে নদীর ওই ব্যাকওয়ার্ড সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো যখন তোর লাশ তুই লাশটা দেখেছিলি, তার আগেই তোর জালটা আটকে গিয়েছিল। যেহেতু তুই কিছু ঝাড়ফুঁক জানতি, নিজের শরীরটাকে বন্ধ করে নিয়েছিলি আগেই, এই কারণে তুই যখন ডুব দিয়েছিলি তখনই তোকে চুবিয়ে মেরে ফেলতো, তোকে আর উঠতে দিত না। কিন্তু তোর কোনো ক্ষতি করতে পারেনি, তুই জালটা ছাড়িয়ে উপরে উঠে পড়েছিলি। কিন্তু তারপরও তোর ক্ষতি করার চেষ্টা করেছে এবং কিছুটা সফল হয়েছে। এই জন্য আর কখনো ঝড়ের রাত্রে মাছ যদি পাসও, কিন্তু ওই সাইড দিয়ে আর কখনো যাবি না। ওঝা টুকটাক ঝাড়ফুঁক করে দেন এবং তাকে এই পরামর্শ দেন। যেহেতু সতীশ সরকার, ওনার বয়স তখন ছিল 30 থেকে 35-এর মতো, ইয়াং একজন মানুষ ছিলেন, যার কারণে উনি আসলে ওই বিষয়টা তখনও অন্য কারো মারফত জানতে পারেননি। এই কারণে উনি ভুলটা করেছিলেন। আর ওই রাত্রে অন্য কোনো মানুষজন তো ওইভাবে আসেও নাই, আর এই সুযোগটাই ওই মায়া জাদু জানা ওই দুষ্টু জিনটি নিয়েছিল, যে পরবর্তীতে তার শরীরে আঘাতও করেছিল। যদিও সেটা তার মনে নাই, কারণ জ্ঞান ফেরার পরে তিনি সেটা দেখেছিলেন। সতীশ সরকার এখনো জীবিত আছেন, ওনার বয়স এখন প্রায় 80 ছুঁই ছুঁই, অতিশীপর একজন বৃদ্ধ, কিন্তু ওনার এখনো কিন্তু মাছ ধরার নেশা আছে। এখন আর নাতিপুতি হয়ে গেছে, উনি মাছ ধরেন, দিনের বেলা ধরেন, নাতিপুতির সাথে নিয়ে যান, ছেলেবেলেদের সাথে নিয়ে যান, কিন্তু রাতের বেলা এখন আর মাছ ধরেন না। তো হয়তোবা সতীশ সরকার আমাদের গল্পটি শুনে থাকবেন। সতীশ সরকারের জন্য আমাদের শ্রদ্ধা রইল। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আমি আবির মাহমুদ, লিখছি গাজীপুর থেকে। কয়েকদিন আগে যশোর জেলার কাশিমপুর গ্রামের বিধু বুড়ি আর কালীতলার ঘটনা পাঠিয়েছিলাম আপনাকে। অনেক ধন্যবাদ সেটা পড়ে শোনানোর জন্য। আজ যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা ওই কালীতলার পাশের একটা জায়গাকে কেন্দ্র করে। জায়গাটার নাম ভূতের মাঠ। যখনকার কথা বলছি, আমার বড় খালার তখন নতুন বিয়ে হয়েছে। লোকে বলে ওখানে নাকি ভূত থাকে। সন্ধ্যার পর কেউ ভুলেও ওই জায়গাটাতে যায় না। একদিন ওই জায়গায় একজন ভিনদেশী আসেন। তিনি ওখানে জায়গা কিনে নতুন বাড়ি তোলেন। তারপর তার স্ত্রী আর এক মেয়েকে নিয়ে বসবাস করা শুরু করেন। তারা সেখানে থাকার কিছুদিন পরে জানতে পারেন ওখানে নাকি জিন ভূতের অনেক প্রভাব। তারা তখন বিষয়টাকে মোটেও গুরুত্ব না দিয়ে বরং হাসি তামসা করতে থাকে। একদিন বিকেলে ওই বাড়ির বউ যখন পাড়ায় বেরিয়েছিলেন, তখন পাড়ার অনেক মহিলা তাকে ওইসব কথা বলতে থাকে। মহিলা সন্ধ্যার সময় বাড়ি ফিরে অনেক রাগারাগি করতে থাকেন, ভূত প্রেত নিয়ে নানা রকম খারাপ কথাও বলতে থাকেন।
যেদিন এই ঘটনা ঘটে সেদিন রাতেই এমন একটা ঘটনা ঘটে যা তারা মোটেও আশা করেনি। মাঝরাতে হঠাৎ তাদের দরজায় জোরে জোরে টোকা পড়তে থাকে। বউয়ের ঘুম ভেঙে গেলে তিনি উঠে জিজ্ঞেস করেন কে বাইরে, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। অথচ টোকা পড়া বন্ধ হলো না। কেউ যেন এক নাগারে দরজায় টোকা টোকা দিতেই থাকলো। মহিলা তখন মেজাজ খারাপ করে বকা দিতে দিতে দরজাটা খোলেন, কিন্তু দরজা খুলে সামনে কাউকে দেখতে পান না। তিনি বারান্দায় নেমে চারপাশে তাকান, কোথাও কেউ নেই। ঘরে ফিরতে গিয়ে হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা ঠেকল, আর জায়গাটা অনেক স্যাঁতস্যাঁতে মনে হলো। ঘর থেকে হারিকেন এনে যে তিনি সেখানে তাকাতেই একটা চিৎকার দিয়ে তিনি মাটিতে পড়ে যান। তার চিৎকার শুনে তার স্বামী ঘুম ভেঙে যায়। তিনি দৌড়ে এসে দেখেন তার স্ত্রী মাটিতে পড়ে আছে। চোখে মুখে পানি দেওয়ার পর তিনি চোখ খুলে তাকান। তার স্বামী তাকে জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে। মহিলা তখন তাকে বলেন তিনি হারিকেন নিয়ে বারান্দায় গিয়ে দেখেন তার স্বামীর কাটা মাথা দরজার সামনে পড়ে আছে, আর সারা বারান্দা রক্তে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। স্বামী তখন বলেন তিনি তো কিছুই দেখতে পাননি। মহিলা তবু বারবার একই কথা বলতে থাকে। সে রাতে তারা কোনো মতে ঘুমালেও পরদিন রাতে তাদের সাথে আরেকটা ভয়ানক ঘটনা ঘটে। গত রাতের মতোই হঠাৎ তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তিনি উঠে শুনতে পান একটা বাচ্চা মেয়ে কাঁদছে। হঠাৎ তার বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। বিছানায় হাত দিয়ে তিনি দেখেন তার মেয়ে নেই, অথচ দরজা জানালা সব বন্ধ। সাথে সাথে আলো জ্বালিয়ে তিনি তার স্বামীকে ডেকে তোলেন। তখনও মহিলা তার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। শব্দটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। মহিলা পাগলের মতো ঘর থেকে সবকিছু খুঁজলেন। এরপরে দৌড়ে বেরিয়ে গিয়ে শব্দ লক্ষ্য করে দৌড়তে শুরু করলেন। আর তার একটু পরেই হঠাৎ সেই কান্নার আওয়াজ থেমে যায়। মহিলার স্বামী দেখেন তারা কালীতলার সামনে এসে দাঁড়িয়েছে। তারা তখন হারিকেনের আলোয় পুরো কালীতলা বাগান তন্ন তন্ন করে খোঁজেন, কিন্তু কোথাও তার মেয়েকে দেখতে পান না। একটু পর তারা পানিতে কোনো কিছু একটা নড়ার শব্দ শুনতে পান। তখন তারা কালীতলার সেই ছোট পুকুরটার কাছে যায়, আর হারিকেনের সামান্য আলোয় দেখতে পায় কোনো অদৃশ্য কিছু তাদের মেয়েকে টেনে পানির তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মেয়েটা পানিতে হাবুডুবু খাচ্ছে। একটু পরেই টুপ করে মেয়েটা পানির নিচে তলিয়ে গেল। লোকটা তখনই পানিতে ঝাঁপ দিয়ে মেয়ের কাছে যান, কিন্তু তার সমস্ত শক্তি দিয়ে সে তার মেয়েকে, ছোট্ট একটা মানুষকে তুলতে পারছিলেন না। তখন সেই মহিলাও পানিতে নামেন। তারপর দুজন মিলে অনেক কষ্টে তাদের মেয়েকে পানি থেকে তোলেন। পরদিন তারা একজন কবিরাজের কাছে দেখা করেন। সব শুনে কবিরাজ তাদেরকে বলেন ওই জায়গা তো ভালোই না, আপনাদের উচিত হয়নি ওখানে বাড়ি বানানো। আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে ওই জায়গাটা ছেড়ে চলে যাওয়া। কবিরাজ এমন কথা বলার পরে তারা সেখান থেকে কিছুদিন পরেই চলে যায়। ঠিক এই জায়গাতেই আমার খালুর সাথে একটা ঘটনা ঘটে। আমার খালু আর তার এক বন্ধু রাতের বেলা পানের বরজ থেকে বাড়ি ফিরছিলেন। ভূতের মাঠে ঢোকার পর হঠাৎ তারা শুনতে পান পাশেই কোথাও যেন রেডিও বাজছে, এমন একটা শব্দ হচ্ছে, কিন্তু ঠিক কি বাজছে সেটা তারা বুঝতে পারছিলেন না। আমার খালুর বন্ধু সুব্রত কাকা খালুকে বলেন, ভাই রেডিও বাজে কনে? খালু বলল, আছে মনে হয় কেউ, চলো দেখি। তারপর তারা টর্চের আলো জ্বালিয়ে পুরো মাঠ আর বাগান খুঁজল, অথচ কোথাও কাউকে দেখতে পেল না। যখনই মনে হচ্ছে শব্দটা একটু সামনে থেকে আসছে, আর যখন তারা সেখানে যাচ্ছে তখন মনে হচ্ছে শব্দটা আরো একটু সামনে থেকে আসছে। তারা অনেকক্ষণ এভাবে ঘোরার পরে হঠাৎ খেয়াল করলেন রাত অনেক গভীর হয়ে গেছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত প্রায় 2টার মতো বাজে। অথচ তারা যখন বরজ থেকে বেরিয়েছে তখন 10টা বাজে মাত্র। বরজ থেকে বাড়ি 5 মিনিটের রাস্তায়। তখন তাদের হুঁশ ফিরে আসে। খুব দ্রুত তারা সেখান থেকে বাড়ি চলে আসেন। আরেকবার আমার খালুর সাথে ঝগড়া করে রাত 11টার পরে বাড়ি থেকে বেরিয়ে ভূতের মাঠ সংলগ্ন একটা পানের বরজের সাইডে গাছে হেলান দিয়ে বসে থাকেন। বেশ অনেকক্ষণ যাবার পর হঠাৎ খালা দেখেন ওই ভূতের মাঠের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। জিনিসটা ভালোভাবে দেখার জন্য খালা তখন উঠে দাঁড়ান আর দেখেন
একদলা আগুনের গোলা সেই মাঠে ঘোরাঘুরি করছে, আর তারপরে আবার আরেকটা আগুনের গোলা তার সামনে দিয়ে উড়ে গিয়ে ওই মাঠে পড়ল। এটা দেখে খালা বেশ ভয় পান, তবে তিনি প্রচন্ড ঝগড়া করে বাড়ি থেকে বের হয়েছেন, বাড়ি ফিরবেন না বলে সেখানেই বসে রইলেন। আর দেখতে থাকলেন দুটো আগুনের গোলা সেই ভূতের মাঠ থেকে একবার কালীতলায় যাচ্ছে আর একবার কালীতলা থেকে ভূতের মাঠে ফিরে আসছে। অনেকক্ষণ যাবৎ এমন চলার পরে হঠাৎ খালা খালুর ডাক শুনতে পান, আর সেই শব্দের সাথে সাথে সেই আগুনের গোলা দুটো থমকে দাঁড়ায়, আর তারপরেই শো করে আকাশের দিকে উড়ে যায়। এরপর খালা খালুর সাথে বাড়ি ফিরে আসেন, কারণ তিনি তখন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন। শাফিন ভাই, ওই গ্রামে আরো অনেক ঘটনা আছে, ঘটনাগুলো 100% সত্য ঘটনা। আসসালামু আলাইকুম সবাইকে। ঘটনাটি হলো সিলেটের কুলাউড়া টু মৌলভীবাজার হাইওয়ে রোডের, এবং ঘটনাটি আমার বাবার একজন বন্ধুর সাথে ঘটে, মানে আমার একজন আঙ্কেলের কাছ থেকে শুনেছি। একেবারে সত্য ঘটনা, পড়ে শোনানোর অনুরোধ করছি। এবার মূল ঘটনায় আসি। এখন থেকে প্রায় 5 বছর আগের কথা। আগে একটু আমার বাবার বন্ধুর চাচার সম্পর্কে বর্ণনা দিই। উনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। তো সেদিন রাত্রেবেলা আনুমানিক 11টার দিকে উনি যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়ার সময়, তখন ওনার কাছে একটা ফোন কল আসে, আর সেই ফোন কলটা সিএনজির মালিক করেন। এখানে একটা কথা বলে রাখি, উনি যে সিএনজিটা চালাতেন সেটা ভাড়ায় চালিত। তারপর সিএনজির মালিক ওনাকে ফোন কলে বলে ওনার বউয়ের নাকি পেটে ব্যথা করছে। আসলে ওনার বউ তখন গর্ভবতী অবস্থায় ছিলেন। ওনার বউয়ের প্রচুর পেটে ব্যথা করে, তাই তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। তারপর আমার আঙ্কেল গাড়ি নিয়ে যায় ওনার মালিকের বাসায়। তারপর মালিকের বউ, মা, আর ওনার বড় বোন, আর উনি নিজে, মোট 4 জন, আর আমার আঙ্কেল মোট 5 জন গাড়িতে উঠে রওনা দেয় আমাদের উপজেলা হাসপাতালে। সেখানে যাওয়ার পরে ডাক্তার বলে যে এটা এমার্জেন্সি, আপনারা মৌলভীবাজার সদর হাসপাতালে যান। তখন রাত 1টার কাছাকাছি। তারপর আবার ওনারা গাড়িতে ওঠেন এবং রওনা দেন মৌলভীবাজার সদর হাসপাতালের দিকে। আমাদের উপজেলার নাম হলো কুলাউড়া, আর কুলাউড়া হতে মৌলভীবাজার সদরে যেতে হলে ব্রাহ্মণবাজার লোহাউনি পাহাড়ের মধ্য দিয়ে রাজনগর থানা পাড়ি দিয়ে মৌলভীবাজার সদরে যেতে হয়। আর লোহাউনি যে রাস্তাটা, সেটা পুরো 7 থেকে 10 কিলোমিটার হবে পাহাড়। আর ওনারা ভাবনা চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ওনারা গাড়িতে উঠতেই সবাই যেতে থাকে সেই পাহাড়েই রাস্তা দিয়ে। সেই পাহাড় পাড়ি দেওয়ার সময় ওখানে একটা জায়গায় ওনাদের হঠাৎ মনে হলো গাড়ির ওজনটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভারী হয়ে যায়, কিন্তু ওনারা বুঝতে পারেননি যে আসলে কি হলো। তারপর ওনারা যখন সদরের পৌঁছতে যাচ্ছেন, তখনই সেই গর্ভবতী মহিলার পেটে প্রচন্ড রকমের ব্যথা ওঠে, আর উনি তখনই বাচ্চা প্রসব করেন। জন্ম দেয় সেই গাড়িতেই, কিন্তু দুঃখের কথা হলো বাচ্চাটা মরা অবস্থায় জন্ম নেয়। তারপর কি করে সেখান থেকে আসবে, ওনারা সেখানেই সিদ্ধান্ত নিলেন যে বাড়ি আর ওদিকে না গিয়ে ফিরে আসবেন। আর ঠিক সেখানে ওনারা ব্রেক করে ফেরত চলে আসার জন্য রওনা দেয়। আর যখন ওনারা বেঁকে আসা শুরু করে, ঠিক তখনই বৃষ্টি হতে শুরু করে, মুষলধারে বৃষ্টি। আমার আঙ্কেল বলেছেন যে গাড়ি চালানোর কারণে, বৃষ্টির কারণে আসলে গাড়ি জোরে চালানো যাচ্ছে না, কারণ বৃষ্টি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে মনে হচ্ছিল। যাই হোক, ওনারা আসছেন তখন রাত 2:30টার মতো হবে। একটু সামনে যখন আসেন, রাজনগর থানার সামনে 2টা রাস্তা আছে, একটা হলো সিলেটের দিকে, আর একটা সেই পাহাড়ের দিকে যেটা দিয়ে আমাদের উপজেলায় আসার রাস্তা। আসার পথে ওনারা আমাদের উপজেলায় রাস্তা দিয়ে না এসে ওনারা সিলেটের রাস্তার দিকে চলে যায়, কারণ হতে থাকে সেই বৃষ্টির কারণে রাস্তার দিক ওনারা ঠিক করতে পারেননি। প্রায় 30 মিনিট রাস্তায় যাওয়ার পরে ওনাদের মনে হলো আমরা ভুল রাস্তায় যাচ্ছি। তারপর গাড়ি থামিয়ে ওনারা দেখে যে আসলেই ভুল রাস্তায় চলে এসেছি। এবার সেখান থেকে গাড়ি ঘুরিয়ে গাড়ি আবার ঘোরায়, এবার সেই রাস্তায় আসে এবং আমাদের উপজেলা রাস্তার দিকে রওনা দেয়। তারপর যখন সেই পাহাড়ের কাছে আসে, হঠাৎ
দেখতে পায় সেই পাহাড় বেয়ে কি জানি একটা আসছে। বিশাল দেহ, বড় কালো একটা পুরোহিত। তখন ওনারা বুঝতে পারে যে এটা কি। গাড়ির পেছনের সিটে ওনার বউ, মা, বোন এবং মরা বাচ্চাটা ছিল, আর সামনের সিটের ড্রাইভার আর তার মালিক বসে। তখন সেই বিশাল দেহওয়ালা লোকটা, বা যাই বলেন আপনারা, সেটা গাড়ির পেছন পেছন দৌড়তে শুরু করলো। সেটা গাড়ির পেছনে ছুটছে, আর আঙ্কেল অনেক জোরে গাড়ি টানার চেষ্টা করছে, কিন্তু গাড়ির সামনের দিকে যাচ্ছিল না, কারণ পেছন থেকে সেই পুরোহিত বা যাই বলেন সেটা গাড়ি ধরে টান দিচ্ছিল। আর ওর বড় বড় হাত, দাঁত, বড় বড় নখ ছিল, কুচকুচে কালো লোমে ভরা ছিল সে হাত। আর সে একটা হাত তার গাড়ির ভেতরে ঢুকিয়ে ফেলে এবং মরা বাচ্চাটাকে টান দিয়ে ধরে। কিন্তু সামনের সিটে বসা সেই লোকটা তখন তার হাত দিয়ে সেই হাতে আঘাত করতে থাকে। তারপর সে ছেড়ে দেয়, তারপর আবার গাড়িটাকে ধরে টান দেয়, আর সাথে সাথে সেই বাচ্চাটার শরীর ধরে টান দেয়, কিন্তু নিতে পারে না, কারণ সামনের সিটে বাচ্চার বাবা অর্থাৎ গাড়ির মালিক তখন গাড়িতে থাকা একটা লোহার রেঞ্জ দিয়ে ওর হাতে আঘাত করতে থাকে। এর কিছুক্ষণ পরে সেই পুরোহিত গাড়িটা ছেড়ে দেয়। গাড়িটা একটু হালকা হয়, এবং হালকা হয়ে যাওয়ার পরে আমার আঙ্কেল জোরে গাড়িটা টান দিলেন। গাড়িটা সামনের দিকে এগোয় এবং ওনারা বাড়ি চলে আসে। পরে ভোর ঠিক 5টার দিকে ওনারা বাড়িতে পৌঁছায়, আর বাড়ি এসে দেখে বাচ্চার গলার পাশে নখের দাগ পড়ে আছে, আর পেছন পাশের কিছুটা মাংস নেই। এই অবস্থা সহ্য করতে না পেরে সেখানেই তার মা অজ্ঞান হয়েছে, এবং পরবর্তীতে তিনি দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাচ্চাটিকে ওই অবস্থায় জানাজা ও কবর দেয়া হয়। আর এই ঘটনাটি আমি আঙ্কেলের কাছ থেকে শুনি, কারণ আঙ্কেলের পরেই সিএনজি চালানো ছেড়ে দিয়েছিলেন। পরে বহু জিজ্ঞাসার পরে তিনি এই ঘটনা সবাইকে বলেন। এটাই ছিল আমার ঘটনা, প্রথমবার লিখলাম। আর আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন। ভাইয়া এত গুছিয়ে লিখতে পারেনি, তবে ঘটনাটা সত্যি। আমার নাম রাজকুমার রবি দাস, থানা কুলাউড়া, জেলা মৌলভীবাজার। সালটা হবে 1992 সাল। তখন তার মা, মানে যিনি ঘটনা বলেছেন, তার মা তখন ক্লাস 9-এ পড়ে। ঘটনাটা ওই এলাকার খুব আলোড়ন সৃষ্টিকারী একটা ঘটনা। ঘটনাটা তার মা এবং তার নানুর মুখের থেকে তিনি শুনেছেন। তার নানুর বোনের হাজবেন্ড সম্পর্কে তারও নানা হন। ওই সময় ওই এলাকার খুব নামকরা একজন চেয়ারম্যান ছিলেন। তো তার নাম ছিল আজাদ। তো আজাদ চেয়ারম্যান, সেই সূত্রে বেশ অর্থশালী লোকও ছিলেন এখানকার। তিনি এরকম পছন্দ করেই তার নানিকে বিয়ে করেন। অবশ্যই তিনি খুব সুন্দরী ছিলেন বলেই, কিন্তু এই বিয়েটা তার নানার মা কোনোভাবেই মেনে নেয় নাই। তো যাই হোক, তার নানার গ্রামের বাড়ির চেয়ারম্যান হওয়াতে প্রায় উনি গ্রামের বিচার সালিশ করে বেড়াতেন, এবং বিচার সালিশগুলো করে তাকে অনেক রাতে বাড়ি ফিরতে হতো। আর যে রাস্তা দিয়ে তিনি বাড়ি ফিরত সেটা ছিল গোরস্থানের মাঝখান দিয়ে একটা রাস্তা। বেশ সাহসী লোক ছিলেন তিনি। তাই একদিন বিচার শেষে রাত প্রায় 1টা বেজে যায়। উনি রোজ একাই বাড়ি আসতেন, কিন্তু ওই দিন তিনি তার এক বন্ধুকে বলল যে তাকে একটু আগায় দিতে হবে, তার কেমন যেন ভয় করছে। শুনে তার বন্ধু অবাক হলে এগিয়ে দেয়। রোজের মতোই তার নানি ঘুমিয়ে যায়। তার নানা কখনো নানু ঘুমন্ত অবস্থায় থাকলে ডাকতো না। টেবিলে খাবার দেয়া থাকলে উনি নিজেই খেয়ে শুয়ে পড়তো। ওনাদের কোনো সন্তান ছিল না, এবং এখানেও একটা প্রবলেম ছিল, যখনই তার নানু কনসিভ করতো তার বাচ্চাটা নষ্ট হয়ে যেত। তো যাই হোক, সেদিন নানা না খেয়েই শুয়ে পড়ে। সকালে নানি উঠে বেসিক্যালি নাস্তা তৈরি করে, নানাকে ডাকে। সেদিন সকালে নানি উঠে যায়। তো অনেক ডাকাডাকি করেও ডাকাডাকি করার পর নানা কোনো সাড়া দিচ্ছিলেন না। ঘরে গিয়ে দেখে অনেকটা অসাড় হয়ে নানা বিছানায় পড়ে আছে, শুধু বাম হাতের আঙ্গুলগুলো নড়ছিল। এটা দেখে নানি সবাইকে ডেকে এক জায়গায় করলো। যত জলদি সম্ভব তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হলো। পৌঁছানোর পর ডক্টর তার নানাকে মৃত ঘোষণা করে। এত অল্প বয়সে স্বামী হারিয়ে নানি নিজেও খুব ভেঙে পড়ে। তবুও বাস্তবতা। বাসায় ডেড বডি আনা হয়, দাফন করা হয়। কিন্তু মূল ঘটনাটা শুরু হয় লাশ দাফনের পর থেকে। নানি স্বপ্নে দেখলো নানা কবরের ভেতর থেকে বলছে,
তোমরা আমাকে কোথায় রেখে গেলে? এখানে অনেক গরম, আমি তো মরি নাই, তোমরা আসো আমাকে নিয়ে যাও। নানু খুব ভয় পেয়ে যায়, ঘুম থেকে উঠে সবাইকে বিষয়টা জানায়। মুরব্বীরা বলে, তুমি তোমার স্বামীকে খুব ভালোবেসেছিলে দেখেই এমনটা দেখছো, ওটা কিছু না, আল্লাহর কাছে দোয়া করো সেজন্য বেহেশতবাসী হয়। কিন্তু তারপর দিন ওই মুরব্বী যারা ওই কথাগুলো বলেছিল, একে একে সবাই একই স্বপ্ন দেখলো। এবার তাদের যেন টনক নড়ল। মুরব্বীরা পরপর 2 দিন স্বপ্নে দেখলো একই জিনিস। এবার তারা সিদ্ধান্ত নিল যে না, এটা কোনো সাধারণ বিষয় না। তারা ঠিক করলো কবর খুঁড়ে ফেলবে। যেহেতু তিনি একজন চেয়ারম্যান ছিলেন, তাই রীতিমতো থানায় থেকে অনুমতি নিয়ে তার কবর খোঁড়া হলো। কবর খুঁড়ে দেখলো কাফন খোলা। নানা ঠিক সেইভাবে শুয়ে আছে যেভাবে বেঁচে থাকতে ঘুমাতো, মাথায় হাত, পায়ের উপর পা দিয়ে। কিন্তু সবাই দেখলো তার নিঃশ্বাস চলছে না, অর্থাৎ তিনি মৃত। আবার সবাই ভালোভাবে জানাজা পড়ে দাফন কাফন করলো, কবর দিয়ে ফিরে এলো। এবার সেই রাতে পাড়ার সবাই স্বপ্নে দেখলো সে একই কথা বলছে নানা। তার পরদিনই দুপুরের কথা আর কি, এক ছেলে 7-8 বছরের হবে, সে পুরো বাজার ঝড়ের গতিতে দৌড়াচ্ছে আর বলছে, কে বকেছে আজাদ মারা গেছে, ওই দেখ আজাদ কবরের উপর বসে আছে। ছেলেটা কার ছেলে, কোথা থেকে এলো, কোথায় গেল, কেউ বলতে পারে নাই। পরে ওই এলাকার সবাই ঠিক করলো বড় কোনো আলেম ব্যক্তিকে আনা হবে। কথা যা তাই, প্রায় 90 বছর বয়সে একজন হুজুর আলেম ব্যক্তিকে আনা হলো। তিনি জিন সাধন করতেন। তিনি কিছু রিচুয়াল করার পর বললেন, আজাদকে বান মারা হয়েছে। গ্রাম্য ভাষায় এটাকে বান মারা বলে। এটা অনেকটা প্যারালাইসিসের মতো। তো ওই আলেম বলল, আমি আজ রাত 12টার পর কবর খুঁড়ব এবং আমার সাথে খুব সাহসী 4 জন লোক চাই, যারা কবর খোঁড়ার পর ভয় পেয়ে 1 পাও নড়বে না নিজের জায়গা থেকে। আজাদ যদি বেঁচে থাকে তাহলে ইনশাল্লাহ আমি তাকে ফিরিয়ে আনবই। আর যে কথা সেই কাজ। থানা পুলিশের উপস্থিতিতে কাজটি করা হয়। 4 জন রাজি হলো। রাত 12টার পর ওই 4 জন এবং ওই হুজুর কবরস্থানে উপস্থিত হলো। ওই সময় পাওয়া যেত এমন বড় সাইজের টর্চ লাইট নিয়ে। কবর খোঁড়া হলো। কবর খুঁড়ে তারা দেখলো নানা একই অবস্থায় শুয়ে আছে, মাথায় হাত দিয়ে, পায়ের উপর পা দিয়ে, কাফনের কাপড় খোলা। কিন্তু এইবার তার পায়ের কাছে এবং মাথার কাছে 2টা সাপ ফোনা তুলে বসে আছে। বুঝতে বাকি রইল না যে তিনি এবার সত্যি মারা গেছেন। হুজুর নানার পায়ের আঙ্গুল দেখে বললেন, ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলের নখের কাছে পচন ধরে গেছে, তিনি গত রাতে মারা গেছেন। আপনার যদি প্রথমবারই আমাকে নিয়ে আসতেন, আমি ওনাকে বাঁচানোর চেষ্টা করতে পারতাম। দেরি হয়ে গেছে। আপনারা লাশ গোসলের ব্যবস্থা করেন, দাফন জানাজা নতুন করে দিতে হবে এবং শুদ্ধভাবে দিতে হবে। তারপরে দাফন করব। তারপর দাফন করা হোক। অবশেষে নানাকে তার আর বাঁচানো গেল না। পরে জানা যায় সম্পত্তির লোভে নানার খুব কাছের কেউ, ব্লাড রিলেটেড আর কি, কবিরাজ দ্বারা এই কাজ করে। এমনকি তাদের বাচ্চাও এভাবে নষ্ট করতেন। এটা জানার পর নানি আরো ভেঙে পড়েন। এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে নেদারল্যান্ডের সোলটারভার্টের একটা ঘটনা, এবং এই ঘটনাটা আমি অনেক আগে শেয়ার করেছি, বলতে গেলে অনেক আগেই। তো যার ঘটনা শেয়ার করব তিনি যখন আমাকে শেয়ার করেছেন সেটা সেখান থেকে 9 বছর আগের ঘটনা। নাহিদ নামে একজন পরিচিত বড় ভাই, তার কাছ সাথেই ঘটনাটি আমি তার কাছ থেকে কালেক্ট করি এবং তিনি আমার কাছে শেয়ার করেন। 9 বছর আগে তিনি একটা নার্সের কাজ করতো নেদারল্যান্ডে, একটা ভাড়া বাসায় থাকতো তিনি। তখন তার নেদারল্যান্ডে মাত্র 1 বছর হয় থাকার। ল্যাঙ্গুয়েজ শিখে তিনি কোনো মতে একটা হাসপাতালে কাজ জোগাড় করে নেন, যেখানে তাকে সকাল 9টা থেকে 7টা পর্যন্ত ডিউটি করতে হতো। এরপরে তিনি আর কোনো কাজ করতেন না। সময় তখন বছরের শেষের দিক। প্রচন্ড শীতে কাঁপছে গোটা নেদারল্যান্ড। -18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তখন। তিনি বাসায় এসে দেখেন খাওয়ার কিছু নাই। নর্মালি খাওয়া থাকে বাসাতে, কিন্তু ওই দিন কিছুই ছিল না। তাই তাকে সুপার শপের দিকে রওনা দিতে হয়। সুপার শপ থেকে আসার সময় একজন লোক তার সাথে দেখা হয় এবং লোকটি ঠিক একটু চৌরাস্তার মোড়ে দাঁড়িয়েছিল। তাকে দেখে হঠাৎ জিজ্ঞেস করলো যে, আপনার বাসায় একজন রুমমেটের দরকার, তাই না? তারপর সে বলল হ্যাঁ। আর সাথে সাথে লোকটা বলল, ঠিক আছে, আমি থাকবো। শেয়ার করার বিষয়টা তাকে একটু জানিয়ে উনি রওনা হলেন বাসার দিকে। বাসায় যেয়ে তার রুমটাকে বুঝিয়ে দিলেন আর মনে মনে এক ধরনের প্রশান্তি ফিল করতে থাকেন, যা ওনার উপর লোডটা কিছুটা কমবে। তাকে বাংলাদেশেও টাকা পাঠাতে হতো,
তাই এই লোডের উপর থেকে সে রেহাই পেয়ে গেল। তো তিনি যেহেতু সুপার শপে গিয়েছিল জিনিসপত্র আনার জন্য, রান্না করতে লাগলেন। আমাদের দেশি খাওয়া রান্না করছিলেন ওই মুহূর্তে। তিনি লোকটাকে ডেকে বললেন ডিনার না করলে তিনি তার সাথে যেন করতে পারে, নেক্সট দিন থেকে তারা শেয়ার করে মিলের ব্যবস্থা করবে। উনি রাজি হলো ঠিকই, কিন্তু খেতে এলো না। তার সাথে কোনো ব্যাগ বা কাপড় চোপড় কিছুই ছিল না। তাই ভাইয়ার প্যান্ট আর টি শার্টটাকে ইউজ করতে দেওয়া হলো। রাত তখন 2টা। হঠাৎ করে ভাইয়ার ঘুম ভাঙে টয়লেটের জন্য, আর সেই রুম থেকে আসছে কি সব কটকট টাইপের শব্দ আর জোরে জোরে হাসির শব্দ। তো ভাইয়া ভাবলেন তাহলে কি বাসায় কাউকে নিয়ে এসেছে? এটা তো তাকে মানা করা হয়েছিল যে রাত করে কাউকে তিনি বাসায় আনতে পারবে না। পরে ভাইয়া দরজা না নক করেই দরজার পাশে দাঁড়াতে সব চুপ হয়ে গেল, আর কোনো শব্দ আসলো না। তারপরে ভাইয়া কৌতূহল বশত দরজাকে নক করলেন। ওপাশ থেকে দরজা খোলা হলো, কিন্তু কিছু দেরিতে। তো দেরি করে দরজা খোলাতে তাকে দেখে মনে হলো তিনি গভীর ঘুমিয়েছিলেন। তারপরে কিসের শব্দ ছিল বোঝা গেল না। ভাইয়া তেমন একটা তোয়াক্কা না করে নিজের রুমে গিয়ে এবার শুয়ে পড়লেন। ওই দিন আর এরকম অকারেন্স করতো না। পরের দিন একই ঘটনায় ভাইয়া বাসায় এসে দেখে তার রুম সব অগোছালো, সবকিছু ওলট পালট হয়ে গেছে। বাট লোকটা বাসায় নেই। ভাইয়ার মেজাজ চরম খারাপ হয়ে যায়। ভাইয়া ওনার জন্য ওয়েট করতে থাকে, বাট লোকটা ওই দিন রাতে আসেন না। ওই দিন রাতে ভাইয়ার সব গোছানোর লাগলো। ভাইয়া একটা জিনিস হঠাৎ লক্ষ্য করলেন, হিটার থেকে কেমন একটা সাউন্ড আসছে। ভালো করে লক্ষ্য করলেন না, সব ঠিক আছে। তারপরে ভাইয়া রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়লেন। উনি সব সময় টায়ার্ড থাকতেন। ঠিক আগের দিনের মতোই সাউন্ড আসছে, এবার ঝগড়ার সাউন্ড। কিন্তু ঝগড়াটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু চিৎকারের সাউন্ড পরিষ্কার বোঝা যাচ্ছে। আর ঝগড়া যেতে তাও না, মানে উইয়ার্ড ধরনের একটা সাউন্ড। আর আসছে ভাইয়া লিভিং রুম থেকে। ভাইয়া লাইট জ্বালিয়ে লিভিং রুম খুললেন, কিন্তু কোনো কিছু পেলেন না। পাশে এরকম আগে হতো না। হঠাৎ করে আসা শুরু হলো। ওই লোকটার রুমটা যেরকম অবস্থা দেখে ভাইয়া ঘুমাতে গিয়েছিল তখন ঠাক খোলা ছিল, এখন বন্ধ, তার মানে তিনি আছেন। ভাইয়া আর কিছু লক্ষ্য না করে ঘুমিয়ে পড়তে চান। আর রুমে গিয়ে হঠাৎ করে তিনি দেখেন ওই লোকটা দাঁড়িয়ে আছে। ভাইয়া আচমকা একটা ভয় অনুভূতি করলেন, মানে অনুভূতি হলো আর কি, কেমন একটা ভয় যেটা ডিসক্রাইব করা পসিবল না। তখন ভাইয়া মানে ভয়ের সাউন্ডে জিজ্ঞেস করলেন, মানে ভয় ভয় অবস্থা জিজ্ঞেস করলেন, আপনি আমার রুমে কি করছেন? তিনি ওই দেশের একটা ল্যাঙ্গুয়েজে বলল, পানি পানি। আর লোকটির চোখ বন্ধ ছিল। ভাইয়া 3টা স্টেপ দিতেই ভাইয়া দেখলো লোকটা কিচেনে দাঁড়িয়ে আছে। এটা পসিবল না। আরো বেশি ভয় পেয়ে গেল ভাইয়া এবং বলল, এই যে পানি। আরে এইটা দিয়েই ভাইয়া ডাইরেক্ট দরজা খুলে নিচে চলে গেল। প্রচন্ড শীত, বাইরে স্নো পড়ছে। তো নিচে একজন পরিচিত বাংলাদেশি ছিল, তাকে দেখে উপরে নিয়ে আসা হলে কোনো কিছুই পেল না। এবং ওই লোকটিকে যে রুম দেওয়া হয়েছিল সেখানেও কেউ নেই। তবে ওনাকে যে টি শার্ট আর প্যান্ট দেওয়া হয়েছিল সেইগুলো ওই রকমই পরেছিল, পুরাটাই এক রক্তে ভেজা অবস্থায়। ভাইয়া ওনাকে সব ঘটনা বলল, 2 দিনের পুরো ঘটনা, যে এরকম সাউন্ড পাওয়া যেত। ভাইয়াকে ওই দিন আর ওই বাসাতে না রেখে ওই বাংলাদেশির বাসায় নিয়ে যাওয়া হলো, আর ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হলো। ভাইয়া যখন সকালে কাজে যাওয়ার জন্য রেডি হলো, উপরে গেল, মানে তার ফ্ল্যাটে যখন তিনি উপরে গেলেন, সেই লোকটিকে আবার দেখতে পেল। কিচেনের ব্লেন্ডারে কি যেন করছে, ব্লেন্ডারের সাউন্ড হচ্ছে। তখনই তাড়াতাড়ি বাংলাদেশি ওই ভাই ফ্ল্যাটে গেলেন আর তাকে নিয়ে আসলেন। তখন ওই ভাইও আজ করলো, কিন্তু লোকটি যেটা করলো সেটা হচ্ছে, আমি তো আপনার ফ্ল্যাটে একদিনই ছিলাম আর আজকেই আসলাম। তখন আজ করলো, তাহলে কালকে কে ছিল ফ্ল্যাটে? তো ভাইয়া ওনাকে আর জোরাজুরি না করে নিজেই ফ্ল্যাটটা ছেড়ে দেন, আর সোল্ডার বেড থেকে অন্য জায়গায় একটা সাবলেট নিয়ে ওঠেন। আর যাকে পেলেন তিনিও বাংলাদেশি। যাক, এরকম তার হওয়ার চান্স নাই। তিনি দিব্যি কাজ করতে লাগলেন। যেহেতু নার্স ছিলেন, সারাদিনই কাজকর্ম করতেন, বাসায় আসতেন রাত্রে 7টার দিকে, এসে কোনো মতে কথাবার্তা বলেই ঘুমিয়ে পড়তেন। তখন জানুয়ারি কি ফেব্রুয়ারি হবে, অনেক শীত। তিনি বাসায় আসার পথে বাসের ভেতরে তার সাথে ওই লোকটির আবারও দেখা হয়। উনি বলেন, আপনি চলে গেলেন, কাজটা ভালো করলেন, আমিও ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছি। তো ভাইয়া তার কথায় তেমন উত্তর দিলেন না, তাড়াতাড়ি বাস থেকে নেমে গেলেন। বাস থেকে নামার সময় দরজাটা অফ হয়ে গেল বাসের। আর এটা আপনিও বুঝেন, বাস থেকে নামার পর দেখলো বাস থেকে কেউ নামে না, আর বাসের জানালা দিয়ে ওই লোকটি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি আর তেমন লক্ষ্য না করে সামনের দিকে আগাতে লাগলেন। বাসার কাছে আসার আগে হঠাৎ সেই লোকটি আবার তার সাথে দেখা করলো আর বলল, আমি জাস্ট তোমাকে বলেছিলাম
আমাকে মুক্তি করে দিতে, বাট তুমি বুঝলে না আমার মুক্তির দরকার। ভাইয়া বোঝে নাই মুক্তির দরকার মানে। যারা বাংলাদেশের বাইরে কাজ করে তাদের কাছে এসবকে টাইম দেওয়ার কোনো টাইম নাই। তো উনি বাসায় চলে যায়, আর যাদের সাথে থাকে তাদেরকে বলে যে এই ঘটনা আমি বুঝলাম না তার সাথে কি হচ্ছে। তারা অবিশ্বাসের সাথে সাথে মানে অবিশ্বাসের সাথে সাথে অনেক মজা পান এই ব্যাপারটাতে, মানে অবিশ্বাসও করছে আবার হাসাহাসি করছে। তার ঠিক 1 সপ্তাহ পর ভাইয়া যে হসপিটালে কাজ করছে, এমন সময় প্রায় 20-30 জন লোক একটা দল আসে এবং এদের সাথে পাদ্রী স্বরূপ কয়েকজন লোক থাকে। তারা ডেড বডি রাখার ফ্রিজ রুমের দিকে গেছে। অনেক নার্সই কৌতূহল বশত যাচ্ছে ফ্রিজিং রুমের দিকে। তো ওনার কলিগরা মিলে ফ্রিজিং রুমের দিকে গেলেন। যাওয়ার পর সবাই বলা বলি করতে লাগলেন, এই ডেড বডিটা প্রায় 1 বছর ধরে এখানে, আজকে এটাকে নেওয়ার জন্য লোকজন এসেছে। উনিও একটু উকি মারলেন, উকি মেরে উনি প্রায় মাটিতে পড়ে গেলেন। যে এতদিন যে লোকটা তার সামনে আসছিল, এতদিন যে লোকটার সাথে তিনি প্রায় সময় ফেস মিট করছিল, এটা সেই লোকটা যার সাথে তিনি কথা বললেন, 2 রাত ছিলেন। তার ওইসব কর্মকাণ্ডে তিনি ভয়ও পেয়েছেন। তার খালি একটা কথাই বারবার মনে পড়ছিল, তাকে আমাকে মুক্তি দাও, আমার মুক্তি দরকার। ভাইয়া দেখলো ওনাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় উনি ওই 20 থেকে 30 জনের দলকে জিজ্ঞেস করলেন, ভাইয়া উনি 1 বছর ধরে এখানে, উনি মারা যান কিভাবে? বললো উনি মারা গিয়েছিলেন কিভাবে তা জানি না, তবে কিছু একটা ঘটেছে। ওনার একজন আত্মীয় শেষ পর্যন্ত ওনার ডেড বডি খুঁজে পেয়েছেন, তাই ডেড বডির দাফনের কাজ আজকেই শেষ করা হবে। আচ্ছা, এটাও বললেন যে ওনার ডেড বডিটা যত তাড়াতাড়ি দেয়া যায় এরকম কোথাও নাকি পাদ্রী বলছিল। 1 মিনিট দেরি করা হলে অনেক দেরি হয়ে যাবে। উনি জানতে চাইলেন কোন সিমেন্টারিতে কবর দেওয়া হবে। ভাইয়ার কাজের মানে কাজের সময়ও তখন শেষের দিকে, তাই পারমিশন নিয়ে 2 ঘন্টা আগেই ছুটি নিয়ে যান আর গিয়ে সিমেন্টারিতে প্রিপারেশন শেষের দিকে। ভাইয়া গেলেন এবং ওই লোকটিকে তার ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, তার সাথে দেখা হলো। ভাইয়া কবরের কাছে গিয়ে দাঁড়ালো। কফিন নামানোর সময় দেখা গেল ওইখানে আগেই একজনের কবর ছিল। তার ওই ভাঙা পচা কফিনটা সরানো হয়েছে আর এই কফিনটা নামানো হচ্ছে। পরে জানা ভুলে অন্য একজনকে ওই লোকটি মনে করে কবর দেওয়া হয়। ওনার সবাই একটা বাস অ্যাক্সিডেন্ট করেন আর ওনার ডেড বডিটা ছিল ওই হসপিটালে। যাক, ভাইয়ার এরপর মন খারাপ হয়ে যায় এবং এরপর আর তিনি কোনো কিছু ফেস করেননি ওই কবর দেওয়ার পর। এই ঘটনাটা একজন মেয়েকে নিয়ে, যার নাম এলিসা লাম। তিনি সেসলিক হোটেল সেখানে আসলে গিয়েছিলেন কোনো একটা কাজে এবং সেখান থেকে একটা অদ্ভুত ঘটনা হয়। তো এলিসা লামকে সেই সেসলিক হোটেল, যেটা কিনা আসলে লস অ্যাঞ্জেলসে অবস্থিত, ইউনাইটেড স্টেটসের লস অ্যাঞ্জেলসে অবস্থিত, সেখানে কানাডিয়ান একজন স্টুডেন্ট, 21 বছর বয়স এলিসা। তো এলিসা লাম সেখানে গিয়েছিলেন কোনো একটা কাজে 2013 সালে। তারপরে সিসিটিভি ক্যামেরায় তার শেষ ফুটেজ যেটা পাওয়া যায় সেটা ছিল এরকম যে সে একটা লিফটের ভেতরে প্রবেশ করে, লিফটের দরজা খোলা ছিল। এরপরেই এমনটা মনে হলো যে সে লিফটে দাঁড়ালো, লিফটটা পুরোটা খোলা, লিফটের মধ্যে যেন অন্য কেউ একজন প্রবেশ করলো। তো এলিসা সেরকম ভাবে সরে গেল এবং লিফটের মধ্যে ফাঁকা জায়গাটা, দরজাটা খোলা, সেটার মধ্যে সে আরেকজন লোকের সাথে কথা বলছে, কিন্তু সেই লোকের কোনো অস্তিত্ব নেই, একেবারে অদৃশ্য কারোর সাথে এলিসা কথা বলছে। এরপরে যেটা হলো যে লিফটের দরজাটা প্রায় কয়েকবার, 3-4 বার লিফটের দরজাটা আটকালো, আবার খুললো আবার বন্ধ হলো। তো এই যে এরকম ভাবে হতে থাকলো, কথা বলতে থাকলো, তারপরে লিফট বন্ধ হয়ে গেল। এরপর লিফট যখন খুললো তখন এলিসা লাম সেখানে নেই, একেবারে অদৃশ্য। সেখান থেকে সে হারিয়ে গেল। পুরো হোটেল খোঁজা হলো, কোথাও তাকে পাওয়া গেল না। এমনকি আসলে পৃথিবীর কোথাও তাকে আর পাওয়া যায়নি সেই সময়টাতে। এরপরে 19 দিন পরে, টানা 19 দিন পরে, প্রায় 3 সপ্তাহ পরে এলিসা লামকে কোথায় পাওয়া গেল জানেন? সেই হোটেলের উপরে যে ট্যাঙ্কি রয়েছে, ওয়াটার ট্যাঙ্ক, সেই ওয়াটার ট্যাঙ্কের ভেতরে এলিসা লামকে পাওয়া যায় এবং সেখানে সে এমন একটা অবস্থায় ছিল, উল্টো অবস্থাতে, যেখানে কোনো মানুষের পক্ষে আসলে যাওয়া সম্ভব না, নচেত যদি না ওই লিফট বা ওই হোটেলের প্রশাসনিক কেউ আসলে সেখানে কাউকে নিয়ে যায়।
এছাড়া কোনো লিফটের মাধ্যমে সেই জায়গাটাতে ওঠা সম্ভব না, যেটা কিনা আসলে বিল্ডিংটার রুফ টপ থেকেও অনেকটা উপরে আসলে পানির জায়গা করা থাকে। একেবারে বিল্ডিং এর সাথে লাগানো তেমনটা নয়, অনেকটা উপরে উঁচু একটা জায়গায় সেই পানির ট্যাঙ্কিটা বিশাল একটা পানির ট্যাঙ্কি, সেটার মধ্যে তাকে পাওয়া যায়। এবং এই ঘটনার আসলে কোনো পরবর্তীতে এই হোটেলের অজস্র সিসিটিভি যত ফুটেজ ছিল সবকিছু চেক করা হয়েছে, কোনো মানুষ এমনকি তাদের কোনো কর্মীকে সন্দেহ করা যাচ্ছে না কেউ। যেটা সর্বশেষ হয় যে ওই ওয়াটার ট্যাঙ্কের জন্য ওই যে ছাদটা সেটা খোলাই হয়েছিল প্রায় 1 থেকে 1.5 মাস আগে, আর 19 দিনের মাথায় তাকে পাওয়া যায় সেখানে। এই ঘটনাটা, এটা সত্যতা পাওয়ার জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে আপনি শুধুমাত্র এলিসা লাম লিখে সার্চ করলেই দেখতে পারবেন সেই ফুটেজটা, যেটা আসলে লিফটের মধ্যে নেওয়া হয়েছিল। লিফটের মধ্যে যখন অদৃশ্য কারোর সাথে এলিসা কথা বলছিল সেটা, কিন্তু কি নির্মম ভাবে আসলে সে মারা যায়, এবং তার গায়ে বিভিন্ন রকমের আঁচড়ও দেখা যায়। সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। বিভিন্ন ধরনের আঁচড় ছিল, যেটা আসলে মানুষের মতো কোনোভাবেই না, কোনো বন্য প্রাণী, ভাল্লুক টাল্লুক তাদের নখের আঁচড় যেমনটা হয় সেরকম একটা কিছু আঁচড় ছিল। তো খুবই দুঃখজনক। এবং 21 বছর বয়সী একটা মেয়ে স্টুডেন্ট, কানাডিয়ান, তিনি আসলে ঘুরতে গিয়েছিলেন লস অ্যাঞ্জেলসে, তার সাথে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে। এবং সেখানে সেটা কোনো আসলে রহস্য এখন পর্যন্ত কেউ কুল কিনারা করতে পারেন। আপনি বিশ্বের যে কোনো বড় মাধ্যম থেকে আসলে এটা জানতে পারবেন। সো এরকম আরো খবর, এরকম আরো জায়গার কথা আপনাদেরকে বলবো, যে এই ঘটনাগুলো আসলেই পুরো পৃথিবীর মানুষকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। এবং পুরো পৃথিবীর 7 বিলিয়ন পিপল কেউ এই ঘটনার কোনো সুরাহা করতে পারেনি, সমাধান দিতে পারেনি। তার মানে আমাদেরকে অশরীরীর উপরে আসলে বিশ্বাস অনেকভাবেই রাখতে হয়, আর কিছু নিদর্শন এমনটাই হয় যেটাতে মেনে নিতে আসলে মানুষ বাধ্য হয়। তো সেরকমই একটা ঘটনা এলিসা লামের সাথে সিস্টেক হোটেলে যেটা ঘটেছিল। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিং এ আছেন, অনুরোধ করব লাইভ অডিও স্ট্রিমিংটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে আরো বন্ধুরা সেখানে সংযুক্ত হতে পারেন, তাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আর আমি আপাতত আরেকটা ইমেল স্টোরিতে চলে যাচ্ছি, এরপরে ফিরে এসে আপনাদের সাথে আরো কিছু ভয়ঙ্কর জায়গার কথা, ভয়ঙ্কর নিদর্শনের কথা জানিয়ে দেব। চলে যাচ্ছি আরেকটা ঘটনায়। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আমিনুল হক শুভ, আমি খুলনা থেকে এসেছি। জি। তো আজকে আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা বলার আগে আমি ব্যাকগ্রাউন্ড থেকে একটু বলতে চাই। তো আমি গ্রামের স্কুল কলেজে লেখাপড়া করেছি। শুভ ভাই, অনেক অনেক ধন্যবাদ, আপনি ঘটনা শেয়ার করতে থাকুন। তখন আমি খুলনা শহরে গেলাম প্রথমবারের মতো। তো খুলনা শহরে যাওয়ার পরে ওখানে অ্যাডমিশন কোচিং এর সময় আপনার অনেক বেশি স্টুডেন্ট থাকে, অনেক বেশি চাপ থাকে। এজন্য কি হয়, আপনার হোস্টেলগুলো আছে, যে মেসগুলো আছে, এগুলো সব ফুলফিল হয়ে যায়। তো আচ্ছা, একেবারে স্বাভাবিক, যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে আসলে ভর্তি শিক্ষার্থীদের একটা চাপ থাকে। জি জি। তো এই জন্য আসলে সেখানকার যে আবাসিক জায়গাগুলো সেটা একেবারে ফিল আপ থাকে, মোটামুটি জায়গা পাওয়া যায় না এমনটা। জি। তো আমরা 4 বন্ধু একসাথে গিয়েছিলাম। আমরা যেহেতু কোনো মেস পাইনি, তো আমরা কি করলাম, আমরা সবাই মিলে আপনার বাসা ভাড়া নিলাম। এটা হচ্ছে টুথপাড়া এলাকায় একটা আমরা বাসা ভাড়া নিলাম। বাসাটা ছিল এরকম, একটা 2 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং এর উপর ছাদের উপর একটা বড় ঘর, একটা ঘর এবং জাস্ট একটা বাথরুম, কোনো কিচেন টিচেন নাই। তো বাসাটায় আমরা উঠলাম, এবং বাসাটায় আসলে কোনো সমস্যা ছিল না, খুব ভালো চলতেছিলাম। তো আমরা হচ্ছে 4 জন, 4 কোনায় একটা করে খাট এবং একটা করে টেবিল থাকতো। তো যার যার বিছানা, এবং আমাদের হচ্ছে রান্না করার জন্য একজন বুয়া দিনে একবার করে এসে রান্না করে দিয়ে যেত। এভাবেই থাকতাম, মাঝে মাঝে বুয়া আসতো না, আমরাও রান্না বাড়া করে খেতাম, এভাবেই চলতো। তো এবার ঘটনায় আসি। কুরবানিদের ছুটিতে অ্যাডমিশন কোচিং চলাকালীন সময় কুরবানি ঈদ আসলো। তো আমরা হচ্ছে কুরবানিদের ছুটিতে সবাই ঈদের 3 দিন আগে ছুটি পেয়ে গেলাম। শুধুমাত্র আমার যে বাকি 3টা ফ্রেন্ড ছিল, ওর মধ্যে একটা ফ্রেন্ড সে ছুটি পায় নাই। এর আগে আমি আমার ফ্রেন্ডদের নামগুলো একটু বলে নিই। আমি, মেহেদি, কামরান এবং ইমরান একসাথে থাকতাম। তো আমরা 4 জনই একই কলেজ থেকে পড়াশোনা করেছি, এবং আমাদের মধ্যে মেহেদিকে নিয়েই ঘটনা। তো মেহেদি সবচেয়ে ব্রিলিয়ান্ট ছিল। তো কি হলো, আপনার ঈদের আগে আমরা যখন ছুটি পেয়ে গেলাম, আমরা সবাই চলে গেলাম। মেহেদির হচ্ছে কোচিংটা একদিন বেশি চলতেছিল, অর্থাৎ ঈদের
একদিন আগে, ওই ঈদের আগের দিন সকালে বাসায় যাইতে চাইছিল। আচ্ছা। তো আমরা সবাই চলে গেছি। চলে যাওয়ার পরে মেহেদি ওখানে একা থেকে গেছে। তো কোচিং করে, ও বিকালে কোচিং করতো, বিকালে কোচিং করে যখন রাত্রেবেলা ফিরলো, ফেরার পরের দিন প্রচুর বৃষ্টি, ও ভিজে ভিজে ফিরছে। ফেরার পরে খেয়ে দিয়ে ঘুমায় পড়ছে। তো ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ মাঝরাত্রে প্রচুর বৃষ্টি হচ্ছে। তার মধ্যে দরজায় টোকা পড়লো এবং ইমরান বাইরে থেকে বলল যে মেহেদি দরজা খোল, আমি ইমরান। আচ্ছা, মানে আপনাদের মধ্যেই একজন বললেন? হ্যাঁ, দরজা আমাদের খোল। ইমরানই বলল যে মেহেদি দরজা খোল, আমি ইমরান। হুম হুম। তো দরজায় ধাক্কাচ্ছে, মেহেদি ঘুম থেকে উঠলো, উঠে মোবাইলটা চাপলো, চেপে দেখলো যে রাত তখন 2টা কিছু বাজে, 2টা 10 বা 12 এরকম। তো মেহেদি দরজা খুললো, একদম অন্ধকার, ইলেকট্রিসিটি নাই। তো মেহেদি খুলে মুখে লাইট মেরে দেখে যে ইমরান, এবং প্রচুর বৃষ্টিতে ভিজে ও চলে আসছে। তো বললো তুই এত রাত্রে? তো ইমরান কোনো কথা বলে না। ইমরান ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে মেহেদি দরজা বন্ধ করলো। দরজা বন্ধ, মেহেদি এটাও বলছে যে ও দরজা বন্ধ করছে, ওটার মনে আছে দরজা বন্ধ করছে। তো আসার পরে ইমরানকে একটা টাওয়েল দিয়ে বললো যে তুই শরীর মোছ, এখন তো খাওয়ার তো কিছু নাই, তুই হচ্ছে নিজের বেডটা করে ঘুমাই পড়। তো মেহেদি এটা বলে বাথরুমে গেল। বাথরুম থেকে মেহেদি যখন আবার ফিরে আসলো, ফিরে এসে দেখে যে ইমরান মেহেদির বেডেই ঘুমায় পড়ছে। আচ্ছা। তো ভাবলো যে অনেক জার্নি করে আসছে, কোনো কথাই বললো না। তো ওকে আর জাগালো না, মেহেদি ওর পাশেই ঘুমায় পড়লো। ভাই সকালবেলা মেহেদি যখন ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে দেখে যে পাশে ইমরান নাই। পরে গিয়ে দেখে যে দরজার সিটকিনি তখনও আটকানো। আচ্ছা। তো ঘরে খুঁজলো, বাথরুমে খুঁজলো, কোথাও তো নাই। হুম। এখন ওর খটকা লাগলো, কি ব্যাপার, সিটকিনি ভিতর থেকে কি, ইমরান যদি চলেও যায় ভিতর থেকে তো সিটকিনি আটকানো থাকার কথা না। একেবারে। তারপর মেহেদি ঠিক মতো বাসায় গেল, কুরবানি ঈদ করলো। ঈদের 3 দিন পর আমরা আবার সবাই চলে আসছি। আসার পরে আমি আসছি, কামরান আসছে, কিন্তু ইমরান নাই, আর হচ্ছে মেহেদি আসছে। তো মেহেদি বললো কি ব্যাপার, ইমরান কই? এখন এটার আগে বলে নেওয়া উচিত যে ইমরানের বাসা আমার বাসার পাশেই। হুম। তো মেহেদি বললো যে ইমরান কই? ইমরান তো আবার ছুটির যেদিন চলে গেল ওই দিন চলে আসলো, কোনো কথা বললো না। তো আমি আর কামরানোর মুখের দিকে তাকাইছি, কি বলে, ও কি খবর পায় নাই? তো ওকে তখন বললাম যে মেহেদি তুই কি খবর পাস নাই যে যেদিন আমরা বাসায় যাচ্ছি, যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ইমরান মারা গেছে, তুই কি কোনো খবর পাস নাই? মেহেদি মানে খবরটাও জানে না, মানে মেহেদি কিছুই জানে না। মেহেদি আমাদের মুখের দিকে জাস্ট তাকায় আছে যে কি বলতেছে। ও প্রথমে বিশ্বাস করতেছে না। ও বললো যে এরকম আমি ভিতর থেকে সিট কিনতে আমি আটকাই দিছিলাম, ভিতর থেকে। ভাই ও বলতেছে যে আমি সিট কিনে আটকাই দিছি, এটা আমার মনে আছে। এবং ও আমার সাথে, আমি মোবাইলে লাইট মেরে ওর মুখ দেখছি, ইলেকট্রিসিটি ছিল না কিন্তু ওর মুখ দেখছি আমি। কিন্তু মেহেদি কোনোভাবে বিশ্বাস করতে পারে না যে ইমরান ছিল না। পরে ইমরানের বাবাকে ফোন দিল, ইমরানের বাবা বললো হ্যাঁ বাবা, ইমরান তো মারা গেছে আসার পথে। তো আমরা যেদিন চলে গেছি, আমরা সকালবেলা বেরোইছিলাম সবাই 3 জন একসাথে। বেরোনোর পরে ইমরান আমাদের থেকে আলাদা হয়ে ওর বাসায় একটু ভিতরের দিকে যাইতে হয়, ওখান থেকে মোটরসাইকেল যায়, ভাড়া মোটরসাইকেলগুলো। হুম হুম। তো মোটরসাইকেলে যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এবং আমি আর কামরানোর জানাজায়ও গেছিলাম, কিন্তু মেহেদিকে জানানো হয় নাই। দুঃখজনক। এরপর থেকে আপনার ওই মেসে আমরা থাকাকালীন মেহেদি বিভিন্ন সময় রাত্রেবেলা ঘুম থেকে উঠে যেত, আমাদের ডেকে তুলতো, ডেকে তুলে বলতো যে ও এইমাত্র মানে ঘুম থেকে উঠে দেখে যে ইমরান ওর পাশে শুয়ে আছে। প্রায় প্রায় হইতো। তো মেহেদির পড়াশোনাটা আস্তে আস্তে ডিগ্রেড করা শুরু করলো। মেহেদি আমাদের সাথে মেসে থাকা বন্ধ করে দিল, ও চলে গেল, ও খালার পাশে থেকে কোচিং করা শুরু করলো। আর এদিকে আমি আর কামরান ওখানেই ছিলাম শেষ পর্যন্ত অ্যাডমিশন কোচিংয়ে। পরে আমরা দুইজনই ভার্সিটিতে চলে আসছি। কামরান অবশ্য চায়না চলে গেছে পরে। তো মেহেদির সাথে আমার এখনো কথা হয়, ও এখনো প্রায় প্রায় আপনাকে ঘুমের মাঝে ও ঘুম ভেঙে দেখে যে পাশে ইমরান শুয়ে আছে। এবং এটা নিয়ে অনেক হুজুর দেখানো হয়েছে, অনেক তাবিজ কবজও করা হয়েছে, কিন্তু এখনো প্রায় প্রায় দেখে যে ওর পাশে শুয়ে আছে। এবং এটা চাপের পরে, এই যে চাপটা খাইলো, এই চাপের পরে মেহেদি হচ্ছে আপনার পড়াশোনা করতে পারতো না রাতে। ও কোনো ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, জাতীয় ইউনিভার্সিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছিল, এখন ওইভাবে আছে, শরীর টরীর খুবই খারাপ। ও এখনো নাকি মাঝে মাঝে আপনার ইমরানকে দেখে ঘুম থেকে উঠে যে পাশে শুয়ে আছে, রাত 2টা-3টার সময় ঘুম ভেঙে যায় ওর প্রায় প্রায়, তখনই দেখে। তো এটাই ছিল আমার ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে স্টোরিটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এটিও সন্তু ঘোষ আমাকে পাঠিয়েছেন। আর সন্তু ঘোষকে যিনি বলেছেন তার নাম হচ্ছে শ্রী শিবপদ মণ্ডল, যিনি সন্তু ঘোষের
প্রতিবেশী। ওনার বাড়ি সুন্দরবনের গোসাবা থানার অন্তর্গত মোল্লাখালী নামক স্থানে। আর ঘটনাটি যার সঙ্গে ঘটছিল সেটি এই শিবপদ মণ্ডল দাদার জ্যাঠামশাই, যার নাম ছিল শ্রী উমাচরণ মণ্ডল। ঘটনাটির সময়কাল 1975 থেকে 80 সাল, এইরকম একটা সময়ের মধ্যে। শ্রী উমাচরণ মণ্ডল উনি পেশায় ছিলেন একজন কৃষক, অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। আর উনি এবং ওনার স্ত্রী দুজনই একত্রে ওনাদের জমিতে কৃষিকাজ করতেন, নিজের জমিতেও করতেন আবার অন্যের জমিতেও করতেন। তো যাই হোক, ওনার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে তার জমি ছিল এবং উনি একটি পরিত্যক্ত জমিতে চাষাবাদ শুরু করেন। কথিত আছে ইংরেজ আমলে জমিদাররা তারা যখন কৃষকদের কাছ থেকে বা বিভিন্ন প্রজাদের কাছ থেকে কর নিত, এই কর যেই জায়গাটা থেকে নিত, এই কর নেয়ার এই স্থানটা ছিল এই জমি। সেখানে বড় একটি গাছও ছিল এবং একটি কুয়া ছিল, কিন্তু সেই কুয়াটি এখন মাটির সাথে মিশে গেছে, সেটা আর দেখা যায় না আর কি। তো কথিত আছে যে ওখানে যখন জমিদাররা প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করত, বিশেষ করে যারা একটু খুবই হতদরিদ্র শ্রেণীর বা খুব দুর্বল প্রকৃতির প্রজা ছিল, তারা যদি কখনো খাজনা প্রদান করতে অক্ষম হতো, তখন তাদেরকে জমিদাররা বিভিন্ন ধরনের শাস্তি দিত এবং জমিদারদের কথায় জমিদারের যে পাইক পেয়াদারা ছিল তারা সেই শাস্তিটা বাস্তবায়ন করত। সেই শাস্তিটা ভয়ানক রকমের বর্বর শাস্তি ছিল। যেমন এমনিতে তো চাবুক মারা এগুলো তো খুব সাধারণ বিষয় ছিল, এমন হতো কখনো কারো চোখ তুলে ফেলতো, হাত পা কেটে দিত। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল সেটি হচ্ছে কারো মাথা কেটে মাথাটা ওই কুয়ার মধ্যে ফেলে দিত এবং ওই জমিতেই ওই ডেড বডিটা পুঁতে দিত, তা সৎকারও করতে দিত না। এমন ভয়ানক নির্যাতনও করত, যার কারণে ওই জমিটা নিয়ে সবারই একটা আতঙ্কের জায়গা ছিল। ওই জমিতে কেউ সহজে চাষাবাদ করতো না। যেহেতু শিবপদ মণ্ডল দাদার জ্যাঠামশাই শ্রী উমাচরণ মণ্ডল উনিও আসলে ওরকম ধনী মানুষ ছিলেন না, ওনারও প্রয়োজন ছিল, যার কারণে উনি ওই জমিটা পরিত্যক্ত না রেখে ওনার স্ত্রীর সাথে পরামর্শ করে সেখানে চাষাবাদের জন্য সিদ্ধান্ত। যেহেতু ওই জমিটা নিয়ে সবার ভয় ছিল, কেউ ওইটার দিকে তাকাতও না, কেউ ওইটা নিয়ে আগ্রহ প্রকাশ করত। আর ওনারা যেহেতু কৃষিকাজ শুরু করেছেন, এটা নিয়েও আসলে কেউ শুরুতে একটু কেউ কিছু বললেও কেউ কিন্তু বাধা দেয়নি, কারণ সে যদি করতে পারে করুক, অন্য কারো তো আর এই বিষয়ে ওই জমি নিয়ে আগ্রহ নেই। যাই হোক, ঘটনাটি যেদিন ঘটে ওই রাত্রে এই শ্রী উমাচরণ মণ্ডল ওনার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হয় এবং ঝগড়াঝাটির এক পর্যায়ে শ্রী উমাচরণ মণ্ডল বলেন যে আমি বাড়িতেই থাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। তো ওনার স্ত্রী বলে ঠিক আছে যাও, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তো এইরকম ঝগড়াঝাটি যখন চলছিল তখন উনি রাগ করে বাড়ি ছেড়ে বের হয়ে যান। এখন চিন্তা করেন যে এখন কোথায় যাবেন। উনি চিন্তা করেন ওই যে আমাদের যে জমিটা এখন চাষাবাদ শুরু করেছি, ওদিকে তো রাতের বেলা খুব বেশি লোকজন যায় না, যে ওইখানে গিয়ে ওই গাছের নিচে বসে থাকে। তো স্ত্রীর সাথে রাগ করে মন খারাপ করে উনি বাড়ি থেকে দূরে সে 5 কিলোমিটার পায়ে হেঁটে সেই জমিতে চলে যান এবং ওই গাছের নিচে বসে থাকেন, মন খারাপ করে কান্নাকাটি। ওই সময় বেশ চাঁদনি রাত এবং জ্যোৎস্নার আলো খুব ভালোই ছিল, অনেক দূর পর্যন্ত চাঁদের আলোতে দেখা যাচ্ছে। উনি হঠাৎ দেখতে পান দূর থেকে একজন মানুষ হেঁটে আসছে। তো একে তো ওনার মন খারাপ ছিল, বিষয়টা আসলে উনি অতটা পাত্তা দেন। তারপরও যেহেতু বারবার তার সামনে পড়ে যাচ্ছিল যে দূর থেকে হেঁটে আসছে, উনি চিন্তা করেন যে এত রাত্রে তো এইখানে মানুষ আসার কথা না। তারপরও ভাবেন আসতেই পারে, কারণ আশেপাশে জমি আছে, অনেক সময় জমিতে ফসল লাগালে ফসল চুরি হয়, এরকম বিভিন্ন ধরনের, কেউ কেটে নিয়ে যায়, এই ধরনের বিভিন্ন বিষয় থাকে। তো হয়তোবা কেউ অনেক সময় রাতের বেলা কেউ ক্ষেত আবার রাতের বেলা দেখতে আসেন, কিন্তু যখন দেখতে আসেন তখন হাতে টর্চ লাইট বা হারিকেন বা এই টাইপের কিছু থাকে, কিন্তু ওই লোকের হাতে কিছুই ছিল না। আর শ্রী উমাচরণ মণ্ডল উনি যখন বের হয়েছেন, রাগ করে বের হয়েছেন, তখন উনি কোনো হারিকেন বা টর্চ লাইট এগুলোও বাসা থেকে কিছু নিয়ে বের হন। উনি চাঁদের আলোতে হাঁটতে হাঁটতে চলে এসেছিলেন। তো উনি একটা বিষয় খেয়াল করেন যে ওই মানুষটা হাঁটতে হাঁটতে যখন কাছে চলে এসেছে, উনি দেখেন ওই মানুষটির
মাথা নেই, লুঙ্গি পরা খালি গায়ে, কিন্তু শরীরে মাথা নেই। এটি যখন উনি দেখেন, উনি আসলে ওইরকম সাহসী মানুষ ছিলেন না, ভীতু প্রকৃতির মানুষই ছিলেন। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি প্রচন্ড জোরে এক চিৎকার করেন, চিৎকার দিয়েই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা ওনার জমির পাশে যখন আরো অন্যান্য কৃষকরা ভোরবেলা কাজে এসেছিল, তখন তাকে সেন্সলেস অবস্থায় পান, তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যান, তার জ্ঞান ফেরানো হয়। তখন তিনি সবাইকে এই বিষয়টা খুলে বলেন। তো ওনার শরীরে প্রচন্ড জ্বর আসে এবং উনি আবল তাবল মানে বকতে থাকেন আর কি, মানে উল্টাপাল্টা কথা, মানে পাগলের মতো আচরণ করতে থাকেন। তখন সবাই বলে যে ওনাকে ভূতে ধরেছে, তার দ্রুত এটা ট্রিটমেন্ট করতে হবে। তখন একজন ওঝাকে ডেকে নিয়ে আসা হয়, কারণ ওনাকে ওঝার কাছে নিয়ে যাওয়া যাচ্ছিল না, মানে অবস্থা খুব খারাপ ছিল। তো ওঝা যখন বাড়িতে এসেছেন, আসার পরে এই শ্রীম উমাচরণ মণ্ডল উনি ওঝার দিকে লক্ষ্য করে মানে বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকেন এবং বৃষ্টি ভাষায় গালিগালাজ করেন। তো ওঝা বুঝতে পারেন যে সত্যি তার উপর কোনো কিছু আসর করেছে। তখন বেশ কিছু মানুষজন ডাকেন, তাকে শক্ত করে ধরে রাখা হয় এবং ওঝা ঝাড়ফুঁক করা শুরু। ঝাড়ফুঁক করার একটা পর্যায়ে তখন এই শ্রী উমাচরণ মণ্ডল স্বাভাবিকভাবে কথা বলতে থাকেন। তিনি বলতে থাকেন যে এই জমিটা চাষাবাদ করা যাবে না, এই জমিটা আমার ছিল। জমিদাররা জোর করে এই জায়গাটা দখল করে সেখানে কর নিত। আমি যখন এটার বাধা দিছি এবং বাধাটা জমিদারের ভালো লাগেনি, আমি আমার স্ত্রী মিলে বাধা দেই এবং বাধা দেওয়ার পর জমিদার নির্দেশ দেয় আমার মাথা কেটে ফেলার এবং আমার স্ত্রীকে হত্যা করার, এবং তার স্ত্রীকে কিভাবে হত্যা করতে হয়, জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করতে হয়। তার শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় এবং নির্মমভাবে তার সামনেই তার স্ত্রীকে হত্যা করা হয় এবং তারপরে তার ঘর থেকে মুন্ডুটা বিচ্ছিন্ন করা হয় এবং তার মাথাটা ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং এই জমিতে কেউ আসতে পারবে না, এমনটি বলেন। আসলে বিষয়টা এরকম যে ওনাদের শুরুতেই আসলে জিন তারাই ওই জমিটা পাহারা দিয়েছিল, এই কারণে ওই জমিতে কেউ আসুক তারা সেটা চায় না। আর ওই জমিটা যেহেতু এমনিতেই হন্টেড ছিল, কারণ ঔপনিবেশিক শাসন আমলে সেখানে ব্যাপক নির্যাতন হয়। তো এই ঘটনার পরে তখন ওঝা বলেন, ঠিক আছে, এই জমিতে আর কেউ চাষাবাদ করবে না, তুমি ওর দেহ ছেড়ে চলে যাও। আর স্বাভাবিকভাবে যখন কোনো ওঝা ওই কোনো পজেসড কোনো মানুষকে মানে এটা বলেন এবং ওর ভিতরে থাকা দুষ্ট জিনকে বলেন যে ছেড়ে চলে যাও, তখন বিভিন্ন কোনো সাইন রেখে যেতে বলে। এরকম আমরা বিভিন্ন সময় শুনেছি বিভিন্ন ঘটনা। তো যেমন একটা সাইন রেখে যেতে বলে যে সে যখন চলে যাবে তখন সে একটা গাছের ডাল ভেঙে। এটা কিন্তু যে শুধু এই ঘটনার ক্ষেত্রেই তা না, এটা এখনো কিন্তু হামেশাই মানে ওই দেহ ছেড়ে চলে যাওয়ার সময় একটা প্রমাণ রেখে যেতে পারে। যাই হোক, তখন ওই মাথা কাটা ওই জিন সে যখন চলে যায় দেহ ছেড়ে, তখন সে গাছের একটি ডাল ভেঙে যায়, সেখানে আরো অনেক মানুষ সাক্ষী ছিল এটা। এরপর শ্রী উমাচরণ মণ্ডল উনি সুস্থ হয়ে যান এবং ওই জমিতে আর কোনো চাষাবাদ উনি করেননি। শুধু উনি কেন, এখন পর্যন্ত ওই জমি পরিত্যক্ত, ওখানে কেউ চাষাবাদ করে না। আপনাদেরকে আজ আসলে যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব, সেই ঘটনাটি আমারই এক কলিগের কাছ থেকে শোনা। মাঝখানে অনেকদিন আসলে ঘটনা পাঠাতে পারিনি, বেশ অনেকটা সময়, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমার আসলে আজকেই এই ঘটনাটা আমি সংগ্রহ করেছি আমার এই এক কলিগের কাছ থেকে। তো তিনি ইন্ডিয়ান ন্যাশনালিটি, তার ভাই বিএসএফ এর হয়ে সিকিমে, যেখানে কিনা আসলে পাকিস্তান এবং চীন, ভারত এবং চীনের যে বর্ডারটা, সেখানে তিনি পোস্টিং এ ছিলেন। তো তার কাছ থেকে এই ঘটনাটা শোনা, যেটি কিনা আসলে ইন্ডিয়ান গভর্নমেন্ট কর্তৃকও বলা চলে যে স্বীকৃত। কেন স্বীকৃত সেই ঘটনাটা আমি বিস্তারিত ঘটনার শেষে আপনারা জানতে পারবেন। সিকিমে যে বর্ডারটা আছে, যে পোস্ট আছে, এক্সাক্ট লোকেশনটা আমি বলছি না এখানে। তো সেখানে একজন সৈনিক, এটা অ্যারাউন্ড 1975 to 1985 এই সময়কার ঘটনা। এক্সাক্ট আসলে সময়টা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, সত্যি কথা বলতে। আর ওই সময় যেটা ঘটে, একবার
তুষার ধস, সেখানে আপনারা জানেন যে হিমালয় এবং খুব ঠান্ডা প্রকৃতি সেখানে। তো সেখানে হচ্ছে ডিউটি চলাকালীন সময়ে যখন তারা পাহাড়ে ডিউটি করছিলেন, সে সময় একবার তুষার ধস হয় এবং ওই তুষার ধসের সময় যেই 13 জন বা 14 জন তারা সেখানে টহল দিচ্ছিলেন, তাদের মধ্যে সবাই বেঁচে গেল, একজন আসলে সেখানে মারা যান সেই তুষার ধসে। তো পরবর্তীতে তার লাশ খুঁজে পাওয়া যায়নি বেশ অনেক দিন পর্যন্ত। তো এরই মধ্যে যেটি ঘটনাটা ঘটে যে সেই লোকটি, যে সেই সৈনিকটি বিএসএফ এর, তার আসলে তিনি তার কোনো এক সহকর্মীর স্বপ্নে দেখা দেন। খুবই অদ্ভুত বিষয়, আমি জানি আপনাদের কাছে খুবই অদ্ভুত লাগছে বিষয়টি। তার সেই স্বপ্নে দেখা দেওয়ার পর যেটি ঘটে, সেখানে তিনি স্বপ্নে তার সহকর্মীকে জানান যে তার লাশটি আসলে তুষারের ঠিক কোথায় চাপা পড়ে আছে এবং সেখানে তিনি একটা সাইনও রেখে যাবেন বলে এটি তাকে স্বপ্নে বলেন। তো পরবর্তীতে যখন তিনি ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পরে তার যেই সিনিয়ররা আছেন এবং অন্যান্য সহকর্মী আছে তাদেরকে জানান। তো তারা একটি সার্চ পার্টি সেখানে প্রেরণ করে যেখানে তুষার ধস হয়েছিল। তো সেখানে যাওয়ার পরে তারা সত্যি সত্যি দেখে যে ওখানে মানে এত তুষারের মাঝখানে ঠিকই একটা পাথর ওখানে রাখা আছে, বেশ বড় সড়ো একটি পাথর, যেটি কিনা সেখানে আসলে থাকার কথা না তুষার ধসের পরে যদি আমি বলি। তো পরবর্তীতে তার লাশ সেখান থেকে উদ্ধার করা হয় এবং তাকে যথাযোগ্য মর্যাদার সাথে তাকে সমাহিত করা যদি বলি, বা তাদের যে রীতি অনুযায়ী তাকে আসলে তার শেষকৃত্যানুষ্ঠান পালন করা হয়। তো এর পরবর্তীতে যেটি ঘটে, একবার চায়না বর্ডার পোস্ট যেটি আছে মানে সিকিমেরই, তো সেখান থেকে একটা কি বলে এটাকে, একটা মেসেজ আসে ভারতীয় বর্ডার গার্ডের, বিএসএফ এর যারা আছেন তাদের কাছে একটা মেসেজ আসে যে তোমাদের কি কোনো সদস্য সাদা ঘোড়ায় করে আমাদের বর্ডারের এদিকে টহল দিয়েছে কিনা বা আমাদের বর্ডারের ভিতরে ঢুকেছে কিনা, তোমরা এটা আমাদেরকে কনফার্ম করো। তো পরবর্তীতে আসলে তারাও কিছুটা অবাক হয় যে এটা কিভাবে সম্ভব, আমাদের তো এখানে কোনো সাদা ঘোড়াও নেই বা আমাদের কেউ তো সেখানে যায়নি, গেলে তো অবশ্যই টহলের, যেহেতু আপনারা জানেন যে সশস্ত্র বাহিনীর একটা আলাদা রুটিন এবং রুলস ফলো করে আসলে বর্ডার যদি ক্রসও করতে হয় সেটা তাদের, অন্তত তাদের যে পোস্টের লোকজন বা যাতে তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা অবশ্যই জানবেন। তো এর পরবর্তীতে তারা জানায় যে না, তাদের এখান থেকে আসলে কোনো তেমন কেউই আসলে যায়নি বর্ডারের ওখানে, আর সাদা ঘোড়া থাকার তো প্রশ্নই আসে না। তো পরবর্তীতে তারা তারই যেই কলিগ বা যেই সহকর্মীকে এর আগে স্বপ্নে দেখা দিয়েছিলেন, সেই যিনি নিহত হয়েছেন, তার নাম হচ্ছে, আমি তার শর্ট নেমটা বলছি, হরভজন তার নাম। তিনি আসলে এটা যদি বলি পাঞ্জাব রেজিমেন্টের একজন সদস্য ছিলেন। তো পরবর্তীতে তার স্বপ্নে দেখা দেওয়ার পরে তিনি যেটি জানান, সেই নিহত সৈনিক জানান যে তিনি মৃত্যুর পরও বিএসএফ এর হয়ে দায়িত্ব পালন করতে চান। এখন এই জন্যই তিনি চাইনিজ যে বর্ডারটা, চায়না বর্ডারের সেখানে তিনি টহল দিয়েছিলেন, এমন একটি স্বপ্নে তাকে একটি বার্তা দেন। তো পরবর্তীতে তাকে আসলে অনেকেই, যেটা বলা হয়ে থাকে যে অনেকেই দেখেছেন যে বর্ডারে কেউ একজন পেট্রোলিং করছেন, হাঁটছেন, এই বর্ডারের যেটা দায়িত্ব সেই টহল তিনি দিচ্ছেন। তো এরপর থেকে একটা পর্যায়ে গিয়ে আসলে বেশ কয়েকজনই তাকে স্বপ্নে দেখেন এবং বারবার তাদেরকে জানানো হয় যে সে বর্ডার বিএসএফ এর হয়ে টহল করতে চায়, এখনো সে বিএসএফ এর হয়ে দায়িত্ব পালন করতে চায়, সীমান্ত নিরাপত্তা নিয়োজিত থাকতে চায়। তো এমনই ঘটনার প্রেক্ষিতে যেটি মজার বিষয়, এটা ভয় কতটুকু আসলে সেটা আমি জানি না, তবে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে ঘটনাটা, যে অনেকেই বিশ্বাস করতে চান না বা অনেকে আসলে যাদের সাথে ঘটনা ঘটে তারা ছাড়া আসলে সহজে কেউ সেই উপলব্ধিটা নিতে চান না যে সত্যি অলৌকিক বিষয় বলে কিছু আছে বা নেই, এটা আসলে যাদের সাথে ঘটে তারাই জানেন। তো সেক্ষেত্রে ভারতীয় গভর্নমেন্ট এখন পর্যন্ত
তাকে নিয়োগ দেন। এখন পর্যন্ত তিনি সেখানে নিয়োজিত আছেন, এবং নিয়োজিত আছেন বলতে তিনি তার যেই চাকরির সময়টা ছিল সেই অনুযায়ী তার রিটায়ারমেন্টে যাওয়ার কথা। তো রিটায়ারমেন্ট যেহেতু যাওয়ার কথা, সেক্ষেত্রে এখন পর্যন্ত তার ফ্যামিলিকে গভর্নমেন্ট পেনশন দিয়ে আসছেন। এবং তার রিটায়ারমেন্টের আগের ঘটনাটুকু বলি, সেই পোস্টে তিনি যে রুমে থাকতেন সেই রুমে তার বিছানাটা সব সময় গোছানো থাকতো। এবং অবশ্যই আপনারা জানেন যে প্রত্যেকটা ব্যারাকে আলাদা সিকিউরিটি গার্ড থাকেন সেই বাহিনীর। তো সেই যেখানে তিনি থাকতেন তারই বাইরে যেই সেন্ট্রি বা যেই সিকিউরিটি নিয়োগ করা ছিল, তারা প্রতিদিনই তাদের যেই কর্মীরা আছেন যারা কিনা সবকিছু পরিপাটি করে রাখেন, তারা যখন রাতের বেলা ঘুমানোর আগে তারা ওই বিছানাটা সুন্দর করে পরিপাটি করে রেখে আসতেন। এবং মজার বিষয় হলো ঠিক সকালবেলা যখন তারা সেই যারা কর্মীরা আছেন তারা যখন সেই রুমটিতে যেতেন, একটা পরিপাটি বিছানায় কেউ যদি শোয়, তখন আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝবেন যে এখানে কেউ শুয়েছিল। মজার ব্যাপার হচ্ছে সেই চাদরটা একটু কুচকানো, বালিশটা একটু ডেবে আছে বা বালিশটা একটু কুচকানো অবস্থায় আছে, কাপড়গুলো একটু এলোমেলো চাদরটা। তো এই ঘটনাটার সাক্ষী তারা। আর যদি বলি তার যাওয়ার জন্য, সেই সিকিম থেকে তার বাড়ি যাওয়ার জন্য যেই ট্রেনটি আছে, সেই ট্রেনেও বছরে তার জন্য নির্ধারিত ছুটি, তার জন্য নির্ধারিত ছুটিও ছিল এমনকি। এবং সেখানে তার জন্য যে ট্রেন বরাদ্দ হতো বা ট্রেনের যেই বগিটা বরাদ্দ হতো বা যেই কামরা আমরা বলি যদি কেবিন, সেখানে তার জন্য আলাদা একটা সিট দেওয়া হতো, আলাদা সিট বুক করে রাখা হতো, এবং সেটি ওই গন্তব্যের শেষ অবধি সেটা সেভাবেই থাকতো। তাকে সম্মান জানিয়ে আসলে এই বিষয়টি তারা রেখে দেয়। এবং তাকে প্রতি মাসে স্যালারিও দেওয়া হতো, বেতন দেওয়া হতো, যতদিন পর্যন্ত তার অবসরের সময়টা না এসেছিল ততদিন পর্যন্ত তাকে বেতনও দিত সরকার। এবং এই ঘটনাটা বেশ প্রচলিত। আপনাদের অনেকের কাছে হয়তোবা খুবই, আমি যদি বলি সহজ বাংলা, যে গাঁজাখুরি মনে হচ্ছে। তো এখানে আসলে আমি শুনেছি তাদের কাছ থেকে, যার ভাই আসলে সেখানে তার পোস্টিং ছিল সেখানে। তো এই ছিল আমার ঘটনা। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাব সেটা কখনো ভাবিনি কারোর সাথে শেয়ার করতে পারবো, কারণ একটাই এই ইনসিডেন্টটা হওয়ার পর আমি সহ আমার পুরো পরিবার প্রায় অনেকদিন ট্রমাটাইজ ছিলাম। ইভেন আমি যখন ঘটনাটি লিখতে বসছি তখন থেকে মেন্টালি ডিস্টার্ব ফিল করছি। আমি জানি এটা আমাকে নেক্সট 2 সপ্তাহ যাবৎ ভোগাবে। ঋতুর পরিবর্তন হয়, আর প্রায় প্রত্যেকটি ঋতুই কিছু না কিছু স্মৃতি বহন করে, কিছু খারাপ, কিছু ভালো। 2005 কি 2006 সালের শীতকাল, তখন বাটন মোবাইল ফোনের যুগ ছিল। আমার বয়স তখন 7 কি 8 হবে। রাত 10টায় আমার আব্বুর মোবাইল ফোনে একটি কল আসে। কলটি ছিল আমাদের অ্যাপার্টমেন্টেরই 6 তলা থাকা বেলাল আঙ্কেলের। বেলাল আঙ্কেলের 3 মেয়ে, বড় মেয়ে MBBS ডাক্তার, মেঝো মেয়ে শেরে বাংলা নগর গার্লস কলেজের 2য় বর্ষের ছাত্রী ছিলেন, আর সবার ছোট মেয়ে আমার বয়সের। তো বেলাল আঙ্কেল কল দিয়ে আব্বুকে বললেন যে আমার মেঝো মেয়ে ইরাকে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজতে বের হওয়া লাগবে, আব্বুর গাড়ি লাগবে। তো এরপর এই কথা শুনে আব্বুও গাড়ি নিয়ে বের হন বেলাল আঙ্কেলের সাথে ইরা আপুকে খুঁজতে। এদিকে বেলাল আঙ্কেল আব্বুকে কিছুই বলেননি, কলে কোথায় যাবে, কি হয়েছে কিছুই না। এদিকে আব্বু আমাদের কিছু না বলে বের হয়ে যান বাসা থেকে। এদিকে আব্বু যাওয়ার সাথে সাথে আমাদের ইন্টারকমে কল আসে অ্যাপার্টমেন্টের অন্য একটা ফ্লোরে থাকা এক আন্টির। তিনি আম্মাকে কল দিয়ে বললেন, ভাবি 6 তলায় আসেন, বেলাল সাহেবের বউ পাগলামি করছে। আমার ছোটবেলা থেকেই কৌতূহল বেশি ছিল। আম্মার সাথে সাথে আমিও 6 তলায় গিয়ে দেখি বেলাল আঙ্কেলের স্ত্রী পাগলের মতো কান্না করছেন, আর বাড়িতে মানুষ দিয়ে ভর্তি। কি হয়েছে জিজ্ঞেস করে আন্টি কান্না করে করে বলতে থাকেন, বাবার একটু বকা দিয়েই থাকে, তাই বলে বাসা ছেড়ে যেতে হবে। ইরা 6 ঘন্টা যাবৎ ওয়াশরুমে গোসল করছিল। এক তো শীতকাল,
তার উপরে এতক্ষণ সময় নিয়ে গোসল করাটা খুবই অস্বাভাবিক। 1 ঘন্টা 2 ঘন্টা মানা যায়, 6 ঘন্টা। বেলাল আঙ্কেল নাকি অনেকবার ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য ধাক্কাধাক্কিও করেছিলেন। এরপর না বের হওয়াতে তিনি এক পর্যায়ে ওয়াশরুমের দরজাটাই ভেঙে ফেলেন। দরজা ভেঙে দেখতে পান ইরা আপু নাকি ওনার হাতের তালু, ওই হাতের তালু যে ঘষা মাজা করছিলেন। বেলাল আঙ্কেলের এমন আচরণ ইরা আপু বেশ ক্ষিপ্ত হন এবং বাবা হলে বেলাল আঙ্কেলের এমন উপযুক্ত মেয়েকে গোসল করা অবস্থায় দেখে ফেলা বিষয়টা ইরা আপুকে অনেক বেশি লজ্জার মুখে ঠেলে দেয়। বাবা মার কাছে তাদের সন্তান সবসময় ছোট থাকে, কিন্তু বয়সটাই এমন যে ইরা আপু বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নেয়নি। তিনি মান অভিমান করে রোজ সোজা বাসা থেকে বের হয়ে যান। আন্টির এসব কথা বলতে বলতে হঠাৎ করে খেয়াল করলাম সবার মাঝে এক প্রকার কানা ঘষা শুরু হয়েছে যে এমন কিভাবে মারা গেছে, লাশ কোথায়, কখন আনবে, কি কাটা পড়েছে কিভাবে, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো প্রত্যেকটাই আমার কাছে কলিজা মোচড় দিয়ে ওঠার মতো। তার মাঝে এক আন্টি এসে ইরা আপুর আম্মুকে বলেন যে ভাবি, ইরা তো আর নেই। এটা শুনে আন্টি চিৎকার দিয়ে উঠে পাগলের মতো কান্নাকাটি শুরু করে দেয়। ভাই আমি সেই দৃশ্য ভুলতে পারি না। এরপর কান্না করতে করতে আন্টি বলে, আমার মেয়েকে আমার কাছে আনো, যেমন অবস্থায় হোক। তারপর আরেক আন্টি বলে ওঠে, ভাবি মেয়ে তো ঘরে তোলার মতো না, কিছুই তো নাই মেয়ের। এইটা শুনে সেখানে থাকা প্রায় সকলেই আটকে ওঠে। এরপর কান্নাকাটির রোল পড়ে যায় এবং আব্বুর কল আসে আম্মুর কাছে। আব্বু বলেন, ইরা তো সুইসাইড করেছে, ওর লাশ আমরা গাড়িতে করে নিয়ে আসছি, তুমি বাসায় চলে যাও, অনেক রাত হয়ে গেছে। এরপর প্রায় রাত 2টা কি 3টার দিকে ইরাপুর লাশ বাসায় আসে। তারা সেটা নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলেও যায়। এরপর আব্বু বাসায় এসে পুরো ঘটনা বলল যে বেলাল আঙ্কেল কিছু না বলেই নাকি পুলিশ স্টেশনে যান এবং পুলিশ নাকি বেলাল আঙ্কেলকে সোজা ডেথ স্পটে নিয়ে যান। সেখানে গিয়ে আব্বু যা দেখলেন সেটা খুবই ভিন্ন একটা চিত্র। একটি কাপড়বিহীন মেয়ের লাশ, 2টা হাতই কেটে আলাদা হয়ে গেছে, পা আলাদা হয়ে গেছে, বডির সামনের দিকটা অক্ষত আছে, কিন্তু যা ক্ষতি হয়েছে তা পিঠের দিকে। এখানে সব থেকে মর্মান্তিক যে বিষয়টা ছিল সেটা হলো এতগুলো মানুষ ভিড় করে চেয়ে চেয়ে দেখছিল, কারণ এইটুকু সামর্থ্য হয়নি যে একটা কাপড়ের টুকরা এনে মেয়েটার এমন কাপড়বিহীন লাশটা ঢেকে দিবে। লাশ দেখে তো আঙ্কেল প্রায় স্তব্ধা। আব্বু প্রায় কান্না করেই দিয়েছিলেন বলেই লাশটার গায়ে একটা কাপড় জোগাড় করে দিতে একটা মহিলা এসে তার ওড়না দিয়ে ইরাপুর লাশটা ঢেকে দেয় আর পুরো ঘটনা বলা শুরু করে। ট্রেন আসার কিছুক্ষণ আগেই নাকি ইরাপু বেশ ছটফট করছিলেন। এই ছটফটানি দেখে মহিলা জিজ্ঞেস করেন যে কি হয়েছে। ইরাপু মহিলাটাকে কিছু না বলেই নাকি ট্রেন আসার আগেই সাথে সাথে ট্রেনের দিকে পিঠ দিয়ে সাথে সাথে বসে পড়েন এবং এভাবে আপুর পিঠের দিকে চিরে কলিজাটা বের হয়ে যায়। এরপর আপুর সাথে সাথে অন স্পট ডেথ হয়ে যায়। লাশটি ছালার বস্তায় ভ্যান গাড়িতে ওঠানোর সাথে সাথেই নাকি সেই মহিলাটা আপুর ছিটকে পড়ে আলাদা হয়ে যাওয়া কলিজা পুড়িয়ে পলিথিন দিয়ে নিয়ে এসেছিলেন যে ভাই কলিজাটা নিয়ে যান। এখানে একটু হোল্ড করে বলতে চাই ভাইয়া, একটু অনুভব করে দেখেন তো বিষয়টা কতটা মর্মান্তিক। একজন বাবার কাছে কেমন অনুভব হবে। আমাদের পরিবারের সবাই ইরাপুর এমন অকাল মৃত্যুকে একসেপ্ট করতে পারেনি। অনেক বেশি মর্মাহত হয়েছিলাম, সাথে ভয়ও পেয়েছিলাম। এমনও হয়েছিল যে খাট থেকে পা নামাতেও ভয় পেতাম। আমার আব্বু নিজেও বেশ ভয় পেয়েছিলেন ইরাপুর এমন লাশ দেখে। এরপর যা ঘটে, ইরাপুর টুকরো টুকরো হয়ে যাওয়া লাশটা নাকি ইরাপুর বড় বোনই সেলাই করে। দাফন কাফনের কাজ শেষ করেন। দাফন কাফন শেষ, এখন চারিপাশে শুধুই শোকের ছায়া ছিল। ইরাপুর পরিবার সেই বাসাটাও ছেড়ে চলে যান, ইরাপুর স্মৃতি হতে কিছুটা দূরে থাকতে। ইরাপুরা চলে যাওয়ার পর থেকে আমাদের বিল্ডিংয়ে সেই আগের মতো পরিবেশ হারিয়ে ফেলে। সবার মন মরা থাকতো। ভয়ের কথা নাই বা বললাম। আন্টির সাথে আমাদের ফোনে যোগাযোগ হতো। এরই মাঝে একদিন আমরা আন্টির কাছে জানতে পারি ইরাপুর পুরো পরিবার নাকি ইরাপুকে দেখা শুরু করেছে সাদা কাপড় পরা অবস্থায়। মুখটা নাকি মলিন, কখনো বারান্দায় অথবা কখনো তাদের রুমে বসা অবস্থায়। ইরাপুর পুরো পরিবার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এই ইনসিডেন্টগুলো ঘটবার কারণে।
একদিন রাতের বেলা কোনো একটা হাতের স্পর্শে ইরাপুর বড় বোনের ঘুম ভাঙে। তখন নাকি তিনি ইরাপুকে দেখতে পান তার পাশে শুয়ে থাকা অবস্থায়, তারই মুখ বরাবর মুখ দিয়ে। তখন তিনি নাকি কিছুই বলতে পারছিলেন না, কিন্তু সাদা কাপড় পরিহিত অবস্থায় ইরাপু নাকি তার মুখের দিকে তাকিয়ে বলছিল, আপু আমার না অনেক একা লাগে রে, আমি তোকে আমার সাথে করে নিয়ে যাব, তুই যাবি আমার সাথে? ইরাপুর বড় বোন অজ্ঞান হয়ে যায়। এরপর থেকেই নাকি এরকম ঘন ঘন তারা ইরাপুকে দেখতে পাচ্ছিলেন। অন্য আরেকদিন বেলাল আঙ্কেল রাতের বেলা ওয়াশরুম থেকে বের হয়ে তার বিছানার দিকে যেতে যেয়ে দেখেন ইরাপুর রক্ত মাখা বিচ্ছিন্ন লাশ তার বিছানায় পড়ে আছে। একটা ভার ভাবা যায় কি যে একটা মানুষ, একটা বাবা তার মেয়ের এমন একটি লাশ আমারও দেখতে পাচ্ছেন, যেখানে একেবারেই দেখা কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। অন্য আরেক দিনের কথা, আন্টির মাঝরাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে আন্টি দেখেন যে ইরাপু সেই সাদা কাপড় পরা অবস্থায় বিছানার সাইডে হেলান দিয়ে বসে আছে। এইভাবেই প্রায় অনেকদিন চলতে থাকে। জিনিসটা একটু প্যারানর্মাল বুঝলে বেলাল আঙ্কেল তার পরিবার সহ হুজুরের কাছে যায়। তখন হুজুর নাকি তাদের বলেছিলেন, দেখেন এটা তো অপমৃত্যু, এরকম হওয়াটা যে খুবই একটা অস্বাভাবিক না হলে অস্বাভাবিকও না, আপনারা তার নামে কিছু দান সাদকা করেন, সে মনে হয় ভালো নাই। হুজুরের কথা মতো বেলাল আঙ্কেল পরিবার মানুষদের খাওয়ানোর জন্য এবং ইরাপুর নামে একটা গরু জবাই করেন, যার মাংস আমাদের দিতে আমাদের বাসায় আসার পর এইসব কথাগুলো আমাদেরকে বলেন। আন্টির কাছে আরও জানা যায় যে নাকি ইরাপু এর আগেও অনেকবার সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলেন। আপুর সুস্থতার জন্য নাকি মিলাদের আয়োজনও করা হয়েছিল। এই মিলাদের তবারক আমরা পেয়েছিলাম, কিন্তু তখন আন্টির এই কারণটা গোপন রেখেছিলেন, যা আমাদের এখন জানানো হয়েছে। এখন আন্টিদের কি অবস্থা তা আমাদের জানা নেই, কারণ এরপর থেকে সবাই যে যার মতো ব্যস্ত, আর যেহেতু বাসা চেঞ্জ হয়ে গেছে তাই সেভাবে আর খবর নেওয়ার কথাই মাথায় আসে না। ছোট করে কয়েকটা কথা বলে রাখতে চাই, আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় নিয়ে ভৌতিকতা বরাবরই তার ভালো কাজ এবং কথা মানুষকে প্রেজেন্ট করার জন্যই শ্রেষ্ঠ। আর মূলত ভৌতিকতার প্রতি আমার আসক্ত হয়ে পড়ার পিছনে এটা কারণ, প্রত্যেকটি ভালো কথা এক একটি সাদকা। ভৌতিক ঘটনা সব সময় সব জায়গায় পাবেন, কিন্তু ভালো কথা নাসিহা সব জায়গায় পাবেন না। এখন সেটা আপনারাই ডিসাইড করবেন কোন পথে চললে আপনাদের ভালো হবে, কারণ হিদায়াত জিনিসটাও আল্লাহ কর্তৃক। হয়তো আমার পাঠানো ঘটনা খুব বেশি ভয়ের ছিল না, কিন্তু এই ঘটনা পাঠানোর মূল উদ্দেশ্য ছিল একটা মেসেজ দেওয়ার জন্য। দেখুন, মৃত্যু মানুষের কাছে একদিন না একদিন আসবেই। সেটা যেদিন আসবে হাজার কান্নাকাটি করেও সেটার থেকে রেহাই পাওয়া যাবে না। আমাদের জীবনে এরকম অনেক স্টেজ আসে যেখানে লাইফটাকে পারপাসহীন মনে হয়। যখন এরকমটা মনে হবে তখন দয়া করে নিজের জীবন নিজে নিয়ে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাবেন না। মানসিকভাবে অসুস্থ এমন মানুষের যত্ন নিন, চোখে চোখে রাখুন। কে ভেবেছিল সারা জীবন বোরখা পরা, মাথা ঢেকে রাখা সুন্দর এই আপুটির এমন অবস্থা হবে? জিনিসটা আমার এখনো মেনে নিতে খুব কষ্ট হয় ভাইয়া। আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত একটি সুন্দর সম্মানিত মৃত্যু, যেখানে আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করবেন তারই কাছে ফিরে আসার জন্য। সুন্দর কথা বলেছেন ইশরাত আপু আপনার ঘটনাতে, এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে ঘটনাটি। আমাদের শ্রোতাদের কাছে কেমন লাগলো, তারা কেমন ফিল করছে ঘটনাটি পাওয়ার পর, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদেরকে পাঠানোর ঠিকানা হচ্ছে, আপনাদের কমেন্ট পাঠানোর ঠিকানা হচ্ছে আমাদের ফেসবুক এবং আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেলের এই লিঙ্কটি আপনারা চাইলে এখানেই আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কেমন লেগেছে আমাদের ঘটনাটি। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন সোহানুর শুভ। তিনি যেভাবে লিখেছেন সেভাবেই বলছি। আমি আমার দেখা একটি সত্য ঘটনা আপনাদের মাধ্যমে ভৌতিকতার সকল শ্রোতাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। শুধু আমি না, হাজার হাজার মানুষ সাক্ষী এই ঘটনাটির, চাইলে যে কেউ খোঁজ নিতে পারেন। ঘটনাটা আমার নানুর বাড়ির একটি নদীকে কেন্দ্র করে, যে নদীতে প্রতি বছর একটি করে লোক মারা যায়। অবাক লাগলেও এটাই সত্য। এখন থেকে 20 দিন আগে একজন জেলে মারা যায় এই নদীটিতে। জেলের ঘটনাটি পরের কোন এপিসোডে শেয়ার করব। আমার নানু বাড়ি এই নদীটির পাশে অবস্থিত। এটি রংপুর বিভাগের পীরগঞ্জ উপজেলায়। আমি আমাদের এই স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান জড়িত
তাই আমি সেখানে আমার সমস্ত কিছু, আমাদের ইউনিয়ন, গ্রামটির নাম গোপন রাখছি। আমাদের এই গ্রামটির পাশে এক পাশে নদী আর সব পাশে আবাদি জমি দ্বারা আবদ্ধ, তাই সন্ধ্যার পর যোগাযোগ নাই বললেই চলে। নদীটির সম্পর্কে যদি বলি তাহলে নদীর সাথে বাঁধ ও জঙ্গল আছে, সাথে অনেক তাল গাছও দেখতে পাওয়া যায়। নদীর তীরে যদি আশেপাশের কেউ শুনে থাকে এই মুহূর্তে, তাহলে অবশ্যই বুঝবেন আমি কোথাকার ঘটনা বলছি। এছাড়াও আমি আমার নানু ভাইয়ের কাছে শুনেছি এই নদীতে রাতের বেলায় নাকি জাল দিয়ে মাছ ধরতে দেখা যায়, কেউ বিপদে পড়লে সাহায্য পাওয়া যায়। তার সাথে মাঝে মাঝে মাঝরাতে নৌকা ভাসতে দেখা যায়। অস্বাভাবিকভাবে নানা রকম শব্দ বা টিম টিম করে আলো জ্বলতে দেখা যায় নদীতে। নদীতে অক্টোবর নভেম্বর মাসে পানি একটু অল্প থাকে, আর আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটা অক্টোবর মাসের ঘটনা, 2020 সালের 18 অথবা 19 অক্টোবরের ঘটনা। আমি ঘটনায় যাই। আপনি জানেন গ্রামে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আমার নানুর বাড়িতে একটি স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান অথবা মাদ্রাসা আছে, যেখানে 200-র কাছাকাছি ছাত্র পড়াশোনা করে। এই মাদ্রাসায় প্রতি বছর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়, আর আমিও প্রতি বছর শোনার জন্য গিয়ে থাকি, কারণ সে সময় সবার সাথে দেখা হয়। ঈদের দিনের চেয়ে বেশি আনন্দ সেবার সেখানে ছড়িয়ে পড়ে গ্রামের মাঝে। যথারীতি আমি বাসা থেকে নানু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে, মানুষের অলরেডি অনেক মানুষ রওনা হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম মাহফিলের আগের দিন এত মানুষ, তাহলে মাহফিলের দিন তো আরো বেশি মানুষ হবে। এর মাঝে আমার মামা কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাকে বলে, জানো আজকে সকালে নদীতে মাদ্রাসায় একটা ছাত্র নিখোঁজ হয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমি একটু অবাক হয়ে বললাম, কিভাবে নিখোঁজ হলো? মামা বলল, সকাল অর্থাৎ 18 অক্টোবর 10টার পর অনেকগুলো ছাত্র মিলে মাদ্রাসার বসার পাটি ধুতে যায় নদীতে। তার মাঝে সবার সামনে একটা 14 বছরের ছেলে ছিল নিখোঁজ হয়ে যায় পানিতে। ছাত্ররা কিছুক্ষণ খোঁজাখুঁজি করে, পরে না পেয়ে মাদ্রাসার মুহতামিমকে বিষয়টা জানালে তাৎক্ষণিকভাবে মুহতামিম সহ আরো অনেক ছাত্র শিক্ষক মিলে নদীতে খোঁজা হয় লম্বা সময় নিয়ে। ছাত্র শিক্ষক যখন ব্যর্থ, বিষয়টি গ্রামে জানানো হয়। গ্রামের কিছু লোক সাথে সাথে নদীতে নেমে যায়। নদীতে জেলেদের বড় জালও নামানো হয় যে জায়গায় পড়েছে, হারানোর স্থানে, কিন্তু কোথাও খোঁজ পাওয়া যায় না। এদিকে আস্তে আস্তে বিষয়টা ছড়িয়ে পড়ে। তার উপর আগামীকাল ওয়াজ মাহফিল অর্থাৎ 19 তারিখ। ঘটনাটা জানাজানোর পর অনেক লোকজন এসে যায় এবং একসময় সবাই মিলে অনেক জায়গা জুড়ে খোঁজা হয় ছেলেটিকে। এত খোঁজার পরও পাওয়া সম্ভব হয়নি। কথার মাঝেই ফায়ার সার্ভিসের গাড়ির হর্ন বাজিয়ে উঠল। সবাই ছুটে গেল নদীর দিকে, আমিও যেতে গেলাম। নানি বাধা দেন, কারণ আমি শহরের ছেলে, ভয় পাবো বলে ঝামেলা হতে পারে। আমি অনেক সাহস দেখিয়ে মামাতো ভাইয়ের সাথে গেলাম নদীর তীরে। গিয়ে দেখি ফায়ার সার্ভিস নেমে খোঁজা শুরু করে দিয়েছে। তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এদিক ওদিক যাচ্ছে। নদীর তীরে ইতোমধ্যেই অনেক মানুষ জড়ো হয়ে গেছে, আরো অনেক মানুষ ছুটে আসছে দূর দূরান্ত থেকে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সামর্থ্য মতো চেষ্টা করছে, তাদের সাথে উপস্থিত লোকজন ও পানিতে নেমে চেষ্টা করছে, তারপরও কোনো খোঁজ মিলছে না। যেখানে ছেলেটি সকালে নিখোঁজ হয়ে গেছে, তার থেকে অনেক দূর পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, কিন্তু ছেলেটির কোনো খোঁজই মিলেনি। এদিকে সন্ধ্যা নেমে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা একরাশ হতাশ নিয়ে উপরে উঠে আসে। তারা বলে রাতে আর কিছুই করতে পারবে না এবং তারা চলে যায়। সেখানে যে উৎসুক জনতা ছিল, উপস্থিত লোকজন ছিল, সবাই হতাশ হয়ে যায় এসব দেখে, যে ছেলেটাকে একটু খোঁজার পরও পাওয়া যাচ্ছে না। আর বলা বাহুল্য যে নদীতে পানিও বেশি না। আমরা জানি শীতকালে গ্রামের পানিতে অল্প পানি থাকে। উপস্থিত লোকজন তাদের আশা ছেড়ে, আবার দেনও নেই, ছেড়ে দেওয়ার পরও আবার পানিতে নামা হলো। নদীতে যা আছে তা নিয়ে অনেক প্রকার জাল, ভেলা ভাসানো, আলোর নিশান, আরো অনেক কিছু। আমি এইখান থেকে দেখেছি মানুষের আর্তনাদ আর এই ছেলের মায়ের অসহায় আত্মচিৎকার, যা আকাশ পর্যন্ত কম্পন করেছে মনে হয়। আমার চোখ থেকে পানি ঝরছিল। একটা কথা কি, সবাই জানে ছেলেটি বেঁচে নেই, তাও তাকে খোঁজার চেষ্টা, কমতি রাখছে না কেউ। বাড়িতে অবধি ফিরছে না, মনে হচ্ছে ছেলেটির সবার আপনজন সবাই কান্না করছে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। রাত অনেক বেশি হচ্ছে, তাছাড়া অক্টোবর মাসে শীত নেমে আসে, তাই পানিও ঠান্ডা হওয়ায় অনেক উপরে উঠে আসে
এরপর কিছু লোক মিলে সিদ্ধান্ত নেয় পানি থেকে সবাইকে উপরে উঠে আসতে এবং রাতের মধ্যে খোঁজা বন্ধ রাখতে, কারণ এত খোঁজার পরও না পেয়ে নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়। কেউ কেউ বলল আগামীকালে এই সময় পর্যন্ত অপেক্ষা করতে, যে সময় হারিয়ে গেছে ছেলেটি এর আগে অনেকবার হয়েছে এমন। উপস্থিত লোকজন এটাই মেনে নিল। সবাই নদীর তীরে লাইট নিয়ে অপেক্ষা করছে সকালের জন্য। আমিও একটুর জন্য ওই নদীর তীর থেকে চলে আসিনি সবার মতো। সাথে আমারও সবার মুখে আল্লাহ ছাড়া কোনো নাম নেই। ফজরের আজান হলো মসজিদে, সবাই একসাথে নামাজ পড়ল। তারপর ভিড় বেড়ে গেল নদীর ভেতর। 19 তারিখ সকালবেলা ওয়াজ মাহফিলের দিন। আবারও নামা হলো নদীতে খোঁজার জন্য। এত খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সবার চেষ্টায় অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি দেখছি চোখের সামনে ছেলেটির জন্য মানুষের শোকাহত মুহূর্ত, যা এখন পর্যন্ত লিখতে আমাকে বেশ শিহরিত হতে হচ্ছে। মানুষ বোঝে তখন যখন চোখের সামনে ঘটে যায়। সময় পার হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষের চোখের পানি ঝরাচ্ছে। সেই সময়ের বর্ণনা আমার কাছে নেই। সময় অতিবাহিত হচ্ছে, খোঁজার চেষ্টাও চলছে। ঘড়িতে সময় সকাল 10টা। সবাইকে নদী থেকে উপরে উঠে আসতে অনুরোধ করা হলো। কিছু লোককে সেখানে হারিয়ে গিয়েছে ও ছেলেটি সেই জায়গাটার উপরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করতে দেখা গেল। এখন একটা সময় অপেক্ষা করা। সবাই একই দৃষ্টিতে তাকিয়ে আছে নদীর দিকে। আমি ঘড়িতে সময় দেখছিলাম, সকাল 10:49, 19 অক্টোবর। আমার হার্টবিট মনে হচ্ছে আমার নিয়ন্ত্রণে নেই। উপস্থিত সবাই সবার দিকে সবাই তাকাচ্ছে। আবার ঘড়িতে চোখ রাখলাম 10:53। আলিফ ভাই বিশ্বাস করেন, সবার চোখের সামনে ছেলেটির নিথর দেহ ভেসে ওঠে পানির উপরে, ঠিক যেই জায়গায় গতকাল সে নিখোঁজ হয়। কিছুক্ষণের মধ্যেই সবাই আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠে। তারপর যে যার মতো বিলাপ করতে থাকে ছেলেটির দেহ উপরে ওঠার পর। সবাই ভিড় জমাইছে দেখার জন্য। আমি অনেক কষ্টে দেখলাম ছেলেটির লাশ, যার বিবরণ মনে হচ্ছে এইমাত্র ছেলেটিকে হত্যা করা হয়েছে। নাক কান থেকে তাজা রক্ত বের হচ্ছে। ঘাড়টা কিছুটা বাঁকা হয়ে আছে নিচের দিকে। মনে হচ্ছে শরীরে এক ফোঁটা রক্ত নেই, আর পুরো শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। আমি দেখার পরে একটুর জন্য থাকতে পারিনি। অনেক মন খারাপ আর সামান্য অভিযোগ নিয়ে চলে আসি নানুবাড়িতে। আমি চোখের সামনে যা দেখেছি আজ পর্যন্ত মনে হলেই আমার খারাপ লাগে। দেখেছি একজন ছেলেকে খোঁজার সম্মিলিত মানুষের চেষ্টা, দেখেছি হাজার মানুষের চোখের পানি, দেখেছি একটি মায়ের আহাজারি। আমার সামনে সামান্য অভিযোগ মায়ের জন্য, কারণ মাকে ভীষণ ভালোবাসত ছেলেটি। এই অভিযোগ ছেলেটি অনেকবার বলেছিল তার মাকে। তার মায়ের উপর অভিযোগ অসম্ভব ভালোবাসে তার মাকে, যে চিৎকার করে বলছিল ছেলেটির মা। পরে মামার কাছ থেকে শুনতে পারি ছেলেটির শরীর গরম ছিল। আমি জানি আমার ঘটনাটি কাল্পনিক ভাববে কিছু লোক, যেন যে কেউ ভাবতেই পারে এই ঘটনাটি সম্পর্কে জানতে পারে যদি সে এলাকার হয়। যোগাযোগ করার অনুরোধ রইল। এই ঘটনাটি পুলিশ পর্যন্ত করিয়েছিল। আমি ছেলেটির নাম গোপন রাখলাম একটু সমস্যার কারণে। আলিফ ভাই, এইটা আমার জীবনের প্রথম ইমেইল লেখা। আবারও বলছি, হয়তো অনেক ভুল হয়েছে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ঘটনাটি শেয়ার করার মতো হয় তাহলে আপনার মুখে ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল। আমার সালাম রইল সবার প্রতি। আমারও ভালোবাসার মানুষ, ভৌতিকতার প্রাণ জাহিদ ভাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক।